আদ্রি হুড়মুড় করে দৌড়ে এসে গ্লাস ভর্তি করে পানি এনে আদ্রের হাতে দেয়। আদ্র দৃঢ় হাতে তা বমির মুখের সামনে ধরে বলে, নাও একটু পানি খাও, ভালো লাগবে। খাওয়ার অনিয়মের কারণেই এসব হচ্ছে। তোমাকে যদি আর কখনো দেখেছি টাইমলি না খেয়ে অনিয়ম করতে, দেখবে এর ফল কি হয়। আদ্র শেষের কথাটুকু চল শক্ত করে বলে। পানির গ্লাসটা বমির হাতে ধরিয়ে বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। বমি আদ্রের এমন কেয়ার দেখে স্তব্ধ। সে তো শুধু চেয়েছিল মায়েশার আদ্রকে একসাথে বসে থাকা থেকে আলাদা করে দিতে, কিন্তু তার মিথ্যে নাটকটাই যে আদ্রের এতটা কেয়ার পাবে ভাবতে মন উড়ো উড়ো করে নাচছে। কিন্তু মায়েশা মুখ ভার করে দাঁড়িয়ে আছে। সে তো জানতো আদ্র ভূমিকে ঘৃণা করে, কিন্তু এটা তো আদ্রের ভূমির প্রতি সম্পূর্ণ উল্টো রূপ। এটা কিভাবে সম্ভব? কিছুক্ষণের মাঝেই আদ্র হাতে একটা ওষুধ নিয়ে এগিয়ে আসে। বমির হাতে দিয়ে বলে, এটা খেয়ে নাও, দেখো ভালো লাগে কিনা। যদিও ভূমির আসলে পেট ব্যথা করছে না, তাও ভূমি অকপটে তা খেয়ে নেয়, কারণ সেটা তো গ্যাস্ট্রিকের ওষুধ, খেলেও ক্ষতি কী। রাত 10টা। গৃহিণীরা টেবিলে খাবার সাজিয়েছে। সবাই উপস্থিত বাড়িতে। সাদাবও চলে এসেছে বোনের জন্য তার পছন্দের সব খাবার নিয়ে। যদিও বা মন খারাপরা সেই কবে উবে গিয়েছে আদ্রের এত যত্ন ও সুন্দর যত্ন পেয়ে, তাও সবগুলো খাবার নিয়ে সবার সামনে নাচতে নাচতে নিজের ঘরে চলে যায়। একে একে সবাই এসে নিজেদের জায়গা দখল করে বসে পড়ে। খাচ্ছে চুপচাপ নিজেদের মতো। খাওয়ার টেবিলে বসে তো কথা বলা বারণ মিস্টার আফজালের। আজ ভূমি সবার আগেই খেয়ে উঠেছে। সকলের সামনে ভাব নিয়ে উঠে বেসিনে হাত ধুয়ে এসে দাঁড়াতেই মিসেস সাবরিন এসে মেয়ের পাশে দাঁড়ায়। মাকে দেখে তখনের কথাটা মনে পড়ে গেলেও আর সেটা নিয়ে কথা বাড়ায়নি। হাসি মুখ করে বলে, কিছু বলবে নাকি আম্মু? মিসেস সাবরিনা মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে অপরাধীর কণ্ঠে ধারণ করে বলেন, মায়ের সাথে রাগ করিস না কেমন। ছেলেটা এত বছর ওদের কাছে থেকেছে, কত আদর যত্নে বড় করেছে তোর মামা মামি। তাদের মেয়ের সাথে যদি খারাপ কিছু করা হয়, জিনিসটা কতটা বেমানান তুই বল। ও যদি ওর মা বাবাকে এসব বলে, কতটা খারাপ ভাববে ওনারা। বমি মায়ের কথা মন দিয়ে শোনে। অবশ্য মা তো ভুল কিছু বলেননি। আরে আম্মু, তুমি রিল্যাক্স করো, আমি তোমার উপর মোটেও রাগ করিনি। বাদ দাও তো ওসব কথা। মেয়েটা তার একটু তেড়া, কিন্তু মনটা বেশ নরম। কারো উপর বেশি সময় করে রাগ করে থাকতে পারে না, তিনি বেশ ভালো করেই জানেন। মায়াবরা দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে হাসছেন আনমনে। আচ্ছা শোন না, মায়েশাকে তোর রুমে থাকতে বলেছি, বুঝলি? আর মিসেস সাবরিনা কথাটা শেষ করার আগে বমি চমকে চিৎকার করে বলে ওঠে, কি? কে বলেছে আমাকে জিজ্ঞেস না করে আমার রুমে থাকতে বলতে? বমির হঠাৎ এমন চিৎকারে সকলে ঘুরে তাকায় মা মেয়ের দিকে। মিস্টার আফজাল কিছুটা শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে বমি? এমন চেঁচালে কেন? বমি হুট করে মুখ দিয়ে এত জোরে আওয়াজ বেরিয়ে যাবে তা ভাবতেই পারেনি। থতমত হয়ে বলে, না আসলে বড় আব্বু এমনি। মেয়ে মানুষের এত বড় গলার আওয়াজ হওয়া ভালো না, কণ্ঠে ধীরে স্থিরতা রাখবে কেমন। বড় আব্বু বলার কথায় বমি মাথা নেড়ে সায় দেয়, সে বুঝেছে। পুনরায় মায়ের দিকে রাগে চোখে তাকিয়ে ফিস ফিস করে বলে, তোমাকে কে বলেছিল আমাকে না জানিয়ে মেয়েকে আমার রুমে থাকতে বলতে? মেয়ের কথায় সাবরিনা ভ্রু প্রসারিত করেন, ভারী কণ্ঠে বলেন, এ মেয়ে কী কথা বমি? একটু আগে কি বোঝালাম? ও তোর থেকে 5 বছরের বড়, তুই ভুলে যাস না। আর মেয়েটা একা থাকতে নাকি ভয় পায়, এজন্য। আদ্রির ঘরে থাকতে পারবে তো? ওর পারবে না, ওর খাটটা তো ছোট। মায়ের কথায় বেশ রাগ হচ্ছে, কিন্তু আর কি বলবে, এখন চাইলেও কিছু করার নেই। বলে যেহেতু দিয়েছে, রাগ করে গদগদ পা ফেলে চলে যায় নিজের ঘরে। ভূমি বেশ মুখে বিরক্ততা নিয়ে রাতটা পার করেছে। সকালে উঠেই দু বোন যথারীতি চলে গিয়েছে নিজেদের কলেজে। আর কলেজ শেষে কোচিং, তারপর বাড়ি ফিরতে বেজে গিয়েছে প্রায় 4টার কাছাকাছি। দু বোনে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে উঠতেই বাড়িতে প্রবেশ ঘটে একটা ছেলের। ভূমি ঠিক চিনতে পারলো না ছেলেটাকে। কেন হুট করে বাড়ির ভিতরে ঢুকিয়ে আসলো এভাবে। সে টেবিল থেকে উঠে চেঁচিয়ে ছেলেটার উদ্দেশ্যে কিছু বলতে যাবে, তার আগে মিসেস সাবিনা হাসি মুখে এগিয়ে যায় সেদিকে। আরে রিহান বাবা, কেমন আছো? রিহা সালামের উত্তর দিয়ে বলে, জি আন্টি, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো। তা কিভাবে মনে পড়লো হঠাৎ? বন্ধুটা বাড়িতে এলো, তাও তো কোনো দেখা সাক্ষাৎ নেই তোমার। জি আন্টি, আসলে সময় করে উঠতে পারি না, অনেক ব্যস্ততায় দিন যাচ্ছে তাই। রিহান বিনয়ের সাথে আলতো হেসে উত্তর দেয়। আচ্ছা দাঁড়িয়ে থেকো না, এসো বসো। এদিকে ভূমি তো তবদা খেয়ে দাঁড়িয়ে আছে, কিছুই বুঝতে পারছে না। কে এই ছেলেটা? কখনো তো দেখলো না, বা এমন নামের কেউ আছে শুনেও নি। অবাক হয়ে চোখ উল্টে আদ্রিকে ফিস ফিস করে বলে, এই আদ্রি,
এই ছেলেটা কে রে? কখনো তো দেখিনি। উনি আদ্র ভাইয়ের বন্ধু, ছোটোবেলাকার। এতদিন ভাইয়া বাড়ি ছিল না, তাই যোগাযোগ ছিল না। ওই যে যেদিন ভাইয়া বাইক কিনতে গেল না, তখন দেখা হয়েছে। শোরুমের মালিক। হো হো, তাই বল। এই জন্যই তো আমি চিনি না। 1 মিনিট, তুই কিভাবে চিনলি? কিভাবে জানলি এত কিছু? বমি ব্রু উঁচিয়ে সন্ধিহান দৃষ্টিতে আদ্রের দিকে তাকিয়ে আছে। আদ্রে বিরক্তি নিয়ে বলে, গাদা, বললাম না বাইক কিনতে গেছে। ওই দিন ভাইয়ার সাথে এসেছিলেন আমাদের বাড়িতে, তখন দেখেছি। আদ্রের কথা বুঝতে পেরে বমি কেবল হেসে বলে, ও আচ্ছা, বুঝেছি। দু বোন নিজেদের কথা শেষ করে এগিয়ে যায় আদ্র ভাইয়ের বন্ধু কি বলছে তা শোনার জন্য। কেন এলেন হঠাৎ করে? ভাইয়া তো বাড়িতে আসেননি এখনও। আন্টি, আদ্র তো এখনও এলো না, বললো 5 মিনিটে আসছে। পাশ থেকে বমি গা ছাড়া ভাব দিয়ে বলে, আরে ভাইয়া, আপনি ছেলে হয়ে ছেলেদের অভ্যেস সম্বন্ধে জানেন না? যেখানে সময় লাগবে 20 মিনিট, সেখানে বলবে 5 মিনিট। বিশ্বাস করবেন না জীবনেও। বমির কথায় সাবিনা রিহান দুজনেই তাকায়। রিহান আদ্রির সাথে সেদিন পরিচিত হলেও ভূমিকে চেনে না। এটা তার পরিচিত মুখ নয়। তবে মনে মনে ঠিকই ভেবেছে কে হতে পারে। কিছু জিজ্ঞেস করবে তার আগে পিছন থেকে পুরুষালী কণ্ঠে কারো আওয়াজ আসে, তুমি দেখছি ছেলেদের সম্বন্ধে বেশ ভালোই ধারণা রেখেছ। পিছনে ফিরে তাকাতে আদ্রকে দেখে বমির জিভ কেটে আদ্রের পিছনে লুকিয়ে যায়। আবার চলে এলো হুট করে। আদ্রকে দেখে রিহান উঠে দাঁড়ায়। হেসে কিছুটা এগিয়ে আদ্রকে জড়িয়ে ধরে। কি খবর দোস্ত? আদ্র স্বাভাবিকভাবে জবাব দেয়, এই তো ভালো। ঠাট্টার স্বরে পাল্টা জিজ্ঞেস করে, দুলা সাহেবের কি অবস্থা? রিহান মাথা নিচু করেই কেবল হাসে। দুই বন্ধু সোফায় বসে। আদ্র মাথা ঘুরিয়ে বোনকে বলে দুজনের জন্য পানি নিয়ে আসতে। আদ্রি যেতে নিলে বমি আগ বাড়িয়ে বলে, দাঁড়া, আমি যাচ্ছি। জামাই বাহির থেকে আসলে তাকে সেবা করার দায়িত্ব বউদের। ট্রেতে করে 2 গ্লাস পানি এনে এগিয়ে দেয় আদ্রের সামনে। আদ্র চোখ তুলে একবার তাকায় ভূমির দিকে। একটা গ্লাস নিয়ে রিহানকে দেয়, আরেকটা নিজে নেয়। পাশ থেকে রিহান জিজ্ঞেস করে, তুমি? মিসেস সাবিনা পাশ থেকে বলে ওঠে, আদ্রের বোন, আমাদের ছোট মেয়ে। বমি মনির এমন সম্বোধন মানতে নারাজ লাফিয়ে উঠেই বলে, বোন না মনি, বলবে চাচাতো বোন, কাজিন, বুঝলে? বমির কথা কারো মাথায় ঢুকলো না, দুটো তো একই। বোন বললে আর কি এমন হয়? কিন্তু আদ্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। কথা বলতে বলতে এর মাঝে সাবরিনে এসে যোগ দেয়। রেখান উঠে যাওয়ায় তাড়া দিয়ে বলে, আন্টি, যেটা বলতে এসেছিলাম, আগামী 3 তারিখে আমার বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে। আসলে হুট করে বিয়েটা ঠিক করা হয়েছে। মা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় বাবা চাইছেন চটজলদি কাজটা সেরে নিতে। কাজের চাপে এতদিন আসার সময় হয়ে ওঠেনি। প্লিজ আপনারা সকলেই কিন্তু আসবেন। বাহ, এ তো ভালো খবর। শুনে বেশ খুশি হলাম। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব সেরে নেওয়াই মঙ্গল। রিহান মাথা নেড়ে চোখ নিচু করে হাসে। কি বলবে, দুলা মানুষ নিজের বিয়ের দাওয়াত দিতে এসেছে, লজ্জা পাওয়ারই কথা। তুমি তো আল্লাহর হুকুমে বিয়েটা করেছ। তোমার বন্ধুটা কখন যে একটু নিজের দিকে খেয়াল দিবে কে জানে। বয়স হচ্ছে কিন্তু বিয়ের নামও শুনতে পারে না। আমাদেরও তো বৌমা নাতি নাতনি দেখার ইচ্ছে করে, তাই না? মায়ের হুটহাট লাগামহীন কথায় আদ্র মুখ ভার করে ফেলে। এদিকে বুমিমণির এই কথা শুনে চোখজোড়া রসগোল্লার মতো করে ফেলে। এ কি মণি, ওনার বিয়ে নিয়ে ভাবছেন কেন? এখনও তো প্রেমটাও শুরু করতে পারলাম না। বিয়ের মাত্র আর 2 দিন বাকি। কাল বাদেই পরশু হলুদ। বাংলাদেশে বিয়ে খাবে কথাটা যখন মাইশা শুনে, সে তো বেশ এক্সাইটেড। তারও সে ছোটোবেলায় চলে গিয়েছিল দেশের বাহিরে, আর আসেনি। যদিও মাইশার বাবা মা এসেছিলেন 2-3 বার, কিন্তু মেয়েকে আনতে পারেননি। এজন্য প্রথমবারের মতো বাংলাদেশের বিয়ে খাবে জেনে আনন্দে উপসে পড়ছে সে। কিন্তু সে তো কোনো ভারী জামা কাপড় আনেনি। কি পরে যাবে তা নিয়ে পড়েছে বেশ বিড়ম্বনায়। আদ্রের কাছে এই সমস্যার সমাধান চাইতে তার রুমের দিকে ছুটে যায়। রাত তখন 9টা বাজে প্রায়। আদ্র রুমে বসে নিজের মতো কাজ করছে। মাইশা দরজার সামনে এসে নক না করে ভিতরে ঢুকে পড়ে। আনন্দিত কণ্ঠে আদ্রকে ডাক দেয়, আদ্র, ব্যস্ত আছো? আদ্র আকস্মিক মাইশার আওয়াজ পেয়ে ঘুরে তাকায় তার দিকে। ব্রুখানে কুঁচকে শক্ত কণ্ঠে বলে, তোমাকে না বলেছিলাম আমার রুমে আসার সময় নক করে আসবে? এ কথা কয় বছর ধরে বোঝানো লাগবে তোমাকে? আদ্রের এমন কথা শুনতে অভ্যস্ত মাইশা। দেশের বাইরে থাকতে সবসময় সে নক না করেই ঢুকে পড়ত আর আদ্রের বকা শুনত। কিন্তু এতে তার কোনো হেলদোল নেই। একই কাজ সে বারবার করবে। আদ্রের বলা কথাকে উড়িয়ে সামনে এগোতে এগোতে বলে, আদ্র, আই এম ভেরি ওয়ারিড অ্যাবাউট সামথিং। কথাটা বলে অসহায় মুখ করে তাকায়। আদ্র মাইশার দিকে স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে বলে, হোয়াই আর ইউ ওয়ারিড? হোয়াট হ্যাপেন?
পরশু তোমার বন্ধুর বিয়ে, কিন্তু আমার তো বিয়েতে পরার মতো কোনো কাপড় এখানে নিয়ে আসেনি। আদ্র কিছুটা সময় বিষয়টা নিয়ে কিছু একটা ভেবে বলে, ঠিক আছে, কালকে তৈরি থেকে শপিং করতে নিয়ে যাব। মায়েশা খুশি হয়ে দুহাতে আদ্রের গাল টেনে দিয়ে চলে যায়। এটা প্রথম না, যখনই মায়েশা খুশি হয় তখনই এই কাজটা আদ্রের সাথে করে। আদ্র বারণ করতে করতে হাঁপিয়ে উঠেছে, কিন্তু লাভ হয়নি। সকালে নাস্তার টেবিলে বসে খাচ্ছে আদ্র, মায়েশা, ভূমি এবং আদ্রি। দুই যা পাশে দাঁড়িয়ে খাবার পরিবেশন করছে ছেলে মেয়েদের। খাওয়ার মাঝে মায়েশা অসহায় ভরা কণ্ঠে বলে, আদ্র, তুমি তো চলে যাবে কলেজে, ভূমি আদ্রিও চলে যাবে, আমি একা একা বসে বসে কি করব বাড়িতে। আদ্র মায়েশার কথাটা শুনে তবে প্রতি উত্তরে কোনো জবাব দেয় না। খাবার শেষে উঠে বেসিনে হাত ধুয়ে টিস্যু দিয়ে মুছতে মুছতে এগিয়ে আসে আগের জায়গায়। ভূমি আদ্রির দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলে, আজকে তোমরা বাড়িতেই থাকো, কলেজে যাওয়া লাগবে না। মায়েশার একা একা ভালো লাগবে না তোমরা চলে গেলে। এটুকু বলেই হেঁটে বেরিয়ে যায় বাইকের চাবিটা নিয়ে। এদিকে ভূমি অবাক চোখে তাকিয়ে আছে আদ্রের যাওয়ার দিকে। এটা কি বলে গেল আদ্র ভাইয়া? অন্য সময় হলে তো বলতো, কলেজে না যাওয়ার কথা মুখে উচ্চারণ করলেই কেমন চোখ দেখান, মুখ দেখান। কিন্তু এখন এই মেয়েটার এত একা ভালো লাগবে না বলেই আমাদেরকে কলেজে যেতে বারণ করেছে। এটা কেমন ধরনের অন্যায়? তারা রেডি হয়ে নেমেছে, সেটা কি চোখে পড়ছে না ওনার? এখন আবার এসব চেঞ্জ করবে এই মেয়ের জন্য। ভূমি ভূত দেখার মতো চোখ মুখের আকৃতি ধারণ করে তাকায় আদ্রির দিকে। সে আর কি বলবে, চুপচাপ খাচ্ছে, তার যেন কোনোই হেলদোল নেই। বাপখানা এমন যেন কিচ্ছু হচ্ছে না এখানে। ভূমির ভীষণ রাগ হচ্ছে। টেবিলের নিচ দিয়ে হাত ঢুকিয়ে ফাঁসে বসে থাকা আদ্রির পায়ে জোরে একটা সিমটি কাটে, যার ফলে আদ্রি কিছুটা জোরে আর্তনাদ করে চিল্লিয়ে ওঠে। বোনের দিকে করুণ প্রশ্নভারী দৃষ্টিতে তাকিয়ে বুঝতে চেষ্টা করে কেন এমন করলো। সে তো কোনো দোষ করেনি, চুপটি করে খাচ্ছে। কেন বই এভাবে চিমটি দিলি? আমি কি দোষ করেছি? খাচ্ছি তো নিজের মতো। এটাই তো তোর দোষ, কেন খাবি? এখন খাওয়ার সময় নয়। এইমাত্র তোর ভাই কি বলে গেল, তা কি তুই শুনতে পাসনি? তাও এত রিল্যাক্সে খাচ্ছিস কীভাবে? আদ্রি নিজের মাথা সাপড়ে চোখ নিচু করে তাকায়। এ মেয়ে সব কিছুতে পেস না ধরলে চলবেই না। না জানি আমার ভাইয়ের প্রেমে কোন দিন কী করে বসে। আজ আর ভূমিদের কলেজে যাওয়া হয়নি, যদিও ভূমি ঘোর বিরোধিতা করে বাহানা করে চলে যেতে চেয়েছিল, কিন্তু তার মা তিনি কি আর ছেলে যেটা বলে ফেলেছেন তা কি ফেলতে দিবেন? আদ্র না করেছে মানে না যাওয়া লাগবেই না। যাক, কী করার আর, বিরক্তি বিদিষ্টতার সময় পার করছে। কিছুক্ষণ মায়েদের সাথে রান্না করে দাঁড়িয়ে রান্না দেখছে, যদিও রান্নার রও জানে না। তারপরে কিছু সময় বসে টিভি দেখেছে, মায়ের ফোনটা নিয়ে এটা সেটা দেখেছে। এভাবে সময় গড়িয়ে পড়েছে বিকেলের দিকে। আদ্র এখনও ফিরেনি, চলে আসবেন হয়তো এক্ষুনি। এদিকে মায়েশা বারবার এসে আদ্রিকে ভূমিকে জিজ্ঞেস করে যাচ্ছে আদ্র কখন আসবে, কেন আসছে না, আর কতক্ষণ। কিন্তু এত খবর নেওয়ার কারণ জিজ্ঞেস করলে কিচ্ছু বলে না, হেসে পুনরায় নিজের মতো চলে যায়। ভূমির বিরক্তিতে গা জ্বলে যাচ্ছে এসব দেখে। যদিও মায়েশা তার থেকে বেশ বড়, কিন্তু তাও মন চাচ্ছে এই মেয়ের সাথে প্রতিযোগিতায় নামতে। বেশ তো ভালোই যাচ্ছিল দিনকাল, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো কে জানে। বোনের সাথে বসে বসে গল্প করছিল ভূমি। মায়েশা একটু আগে পুনরায় এসে আদ্রের সম্পর্কে খবর নিয়ে গেল। ভূমি সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আদ্রকে বলে, এই মেয়েটা নিজের বাড়িতে না গিয়ে কেন আমাদের বাড়িতে এসে বসে আছে বলতো? এত বছর পর এলো, নিজের দাদা দাদির কাছে যাবে তা না, পেতনি একটা। এরই মাঝে আদ্র এসে পড়েছে বাড়িতে। নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে, খেয়ে খানিকটা সময় রেস্ট করেছে। হঠাৎ উপর থেকে জোর গলায় হাঁক ছেড়ে আদ্রিকে ডাক দেয়। নিচে বসেই ছিল আদ্রি। ভাইয়ের ডাক পেয়ে তড়িঘড়ি করে ছুটে যায় ভাইয়ের ঘরের দিকে। দরজায় দাঁড়িয়ে ভিতরে যাওয়ার অনুমতি চায়। আদ্র বোনের উপস্থিতি বুঝতে পেরে ভিতরে আসতে বলে। আদ্রি দৃঢ় পায়ে কক্ষে প্রবেশ করে। ভাইকে জিজ্ঞেস করে, কিছু বলবে ভাইয়া? রেডি হয়ে নেই, শপিংয়ে যাব। আদ্র স্বাভাবিকভাবে কথাটা বলে। আদ্রি হঠাৎ শপিংয়ে যেতে চাওয়ার কারণ বুঝতে না পেরে পুনরায় প্রশ্ন করে, কেন ভাইয়া? ওই দিন তো গিয়েছিলাম। আবার মায়েশা নিজের জন্য ড্রেস কিনবে, রিহানের বিয়েতে পরার জন্য। তোদেরও কি কি লাগবে কিনে নিবি বিয়ের জন্য। যা, ওই মেয়েকেও বল রেডি হতে। আদ্রি মাথায় নেড়ে বেরিয়ে আসে। নিচে এসে ভূমিকে তাড়া দিয়ে বলে, ভাইয়া বলেছে রেডি হতে শপিংয়ে যাবে। কেন? শপিং 2 দিন আগেই না কত কিছু কিনলাম। আবার কোন খুশিতে তোর ভাইয়ের টাকা বেড়েছে নাকি? মায়েশা আপু নিজের জন্য ড্রেস নেবেন, তাই ভাইয়া বলেছে রিহান ভাইয়ের বিয়ের জন্য আমাদেরও যা যা লাগবে নিয়ে নিতে। মায়েশার নাম শুনে ভূমি আর একটা কথাও বলার সুযোগ না দিয়ে ছটপট উঠে চলে যায়। ওই মেয়েকে আদ্র ভাইয়ের সাথে একা যেতে দিবে না,
কোনোভাবেই না। দুই বোন রেডি হয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমের সোফায় বসেছিলেন মিসেস সাবিনা এবং সাবরিনা। বমি নিচে এসে উৎফুল্ল কণ্ঠে মনির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, মনি, মাইশা আপু ও আদ্র ভাইয়া তারা কি এখনও নামেননি? আদ্র বেরিয়ে গেল মাত্র, মাইশা তো এখনও আসেনি, দেখ না গিয়ে রেডি হলো কি না। বমি মনে মনে বেশ খুশি হলো। আদ্রিকে বলল, যা তো মাইশা আপুকে ডেকে নিয়ে আয়, আমি গাড়িতে বসছি। এ বলে আর একটা মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে বেরিয়ে আসে। আদ্র গেটের সামনে দাঁড়িয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাত জোড়া বাস করে স্থান দখল করে তার চ্যাপটা বক্ষের মাঝখানটায়। বমির সামনে এসে দাঁড়ালো, মুখ চওড়া করেই হাসলো। আদ্র বমির বিনা কারণে হাসি দেখে কিছুটা ব্রণ নাচালো। বমি মাথা নেড়ে না সম্মতি দিয়ে অবাক করা মুখ করে জিজ্ঞেস করলো, ভাইয়া গাড়ি নিয়ে যাবেন নাকি? বমির এই প্রশ্নে আদ্র হতভম্ব হলো। কিছুটা কণ্ঠ প্রসারিত করে বলল, 3 জন মানুষ কি আমার কাঁধে করে নিয়ে যাব? স্টপিট। বমি আদ্রের এমন কথায় ঠোঁট উল্টাল। সে তো সামান্য একটা কথা জিজ্ঞেস করছে, না বুঝে কেমন গড়িয়ে পেঁচিয়ে উত্তর দিচ্ছে। ততক্ষণে সদর দরজা দিয়ে দৃঢ়ভাই এগিয়ে আসতে দেখে আদ্রি আর মায়েশাকে। বমি সেদিকে চোখ পড়তে হুটুফুটি করে আদ্রকে সরিয়ে ডোর খুলে বসে পড়ে সামনে। আদ্র হতবাক হয়ে তাকায় বমির কাণ্ডে। এ মেয়ের মতিগতি বোঝা বড়ই দায়, তবে কিছুই বলে না। এগিয়ে নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। মায়েশা আনন্দিত মুখে এগিয়ে আসলেও আবার কিছুটা বিরক্ত হয়। বমির সামনে এগিয়ে এসে জোরপূর্বক হালকা হেসে বলে, বমি তুমি পিছনে বসবে, আমার পিছনে বসার অভ্যেস নেই। মায়েশার কথায় বমি পাত্তা দিল না। গা ছাড়া ভাব নিয়ে বলে, আপু আমারও তো অভ্যেস নেই, আপনি বরং আজকে বসে দেখুন, অভ্যেস হয়ে যাবে ধীরে ধীরে, কেমন? মায়েশা কিছুটা অপমানিত বোধ করলো, তাও মুখে প্রকাশ করলো না। আদ্রের দিকে একবার তাকালো, পুনরায় ভূমিকে অনুরোধের স্বরে বলল, এত বছর তো আমি আদ্রের সাথে সামনের সিটে বসে যাতায়াত করেছি, আদ্র তুমি কিছু বলছো না কেন? আপু এত বছর আমি ছিলাম না, এখন তো আমি আছি, তাই আগে সব বলে নতুন করে অভ্যেস তৈরি করো, কেমন? আর আমি তোমার ভালোর জন্যই তো বলেছি। গাড়িতে উঠলে আমার বমি পাই, দেখা গেলো গাড়ি চলতে শুরু করেছে আর আমার হুট করে চলে আসলো, আর আমি হুমড়ি খেয়ে সামনের দিকে পড়লাম, তখন তো সব তোমার গায়ে গিয়ে পড়বে। ভাবো একবার বিষয়টা। ভূমির কথা শুনে মাসা নাক ছিটকায়, নাক মুখ কুঁচকে তাকায় আদ্রের দিকে। সে স্বাভাবিক ভঙ্গিতে বমির দিকে তাকিয়ে আছে, বুঝতে চেষ্টা করছে মেয়ের মাথায় কি না ঘুরে। কণ্ঠ শান্ত রেখে বলে, তোমার সামনে বসতে ইচ্ছে হলো, নিজ ইচ্ছেতে বসো, এত টাল বাহানা করতে কে বলেছে? মায়েশা মন খারাপ করে, সে তো সব সময় আদ্রের সাথে বসেছে, আদ্র কখনো এমন করেনি, কিন্তু ভূমির জন্য আজ এভাবে তাকে ইগনোর করলো। ইগোতে লেগেছে বেশ, বড়লোক বাবা মায়ের একমাত্র মেয়ে, ইগো অভিমানে ভরপুর। মায়েশা মুখ ভার করল, নাক ফুলালো বেশ খানিকটা, ফর্সা গা লাল হয়ে এসেছে, হয়তো রাগে, কিন্তু তা কেউ খেয়ালও করলো না। বমি দুষ্ট হেসে বসে পড়ে আদ্রের পাশে। আহ, এবার শান্তি। বমি মনে মনে খুশিতে আটখানা হচ্ছে। আদ্র মাথা নেড়ে গাড়ি চালাতে শুরু করে। পিচডালা রাস্তায় গাড়ি ছুটছে আপন গতিতে। প্রায় ঘন্টাখানেক পর বমিরা এসে পৌঁছায় বড় শপিং মলটার সামনে। 3 জনে নেমে কিছুটা সামনে এগিয়ে যায়, পিছনে আদ্র গাড়ি পার্কিং জোনে রেখে সেও এগিয়ে আসে। ইয়া বড় এক প্রশস্ত বিল্ডিং, তবে হয়তো 12 কি 15 তলা। মাথা উঁচু করে 4-5টা পর্যবেক্ষণ করতে গেলে ভোবো করে মাথা করবে, তাতে কোনো সন্দেহ নেই। হাজার হাজার মানুষের ভিড়, লাইন ধরে মানুষ এলিভেটর ছেড়ে উঠছে নিজেদের গন্তব্যে। প্রায় 20-30 জন মানুষের ভিড় ঠেলে বমিরা সরে দাঁড়িয়েছে, উদ্দেশ্য তাদের মলের 3য় তলার লেডিস জোনে। 3 বোন নিজেদের মতো করে দেখছে এটা সেটা। মাসা খুব একটা এসব জাতীয় জামা পরে না, কিন্তু বাংলাদেশে তো আর বিদেশি কালচার চলে না। কথাবার্তার সাথে সাথে জামা কাপড়েও রয়েছে ভিন্নতা, তাই ঠিক বুঝে উঠছে না কি নিবে, কেমন নিবে। কিছুক্ষণ জামা কাপড় নেড়ে ছেড়ে দেখছে, আবার বারবার তাকাচ্ছে আদ্রার দিকে। সে আয়েশ করে সোফার এক কর্নারে বসে বসে নিজের মতো ব্যস্ত মোবাইল ছাপতে। মিনিট 2 আগে 10 কিংবা 12 বছর বয়সে এক বালক অন টাইম কাপে করে কফি দিয়ে গেল, সেটাই সেকেন্ড পর পর ঠোঁটে লাগিয়ে সিপ নিচ্ছে, পুনরায় তা নামিয়ে রাখছে। আদ্র জানে মহিলাদের সাথে শপিং মলে আসলে যে কতটা ধৈর্য আর কতটা বেগ পোহাতে হবে। তাও সে এসেছে। সুঠাম দেহি এই লোকের যে বেশ ধৈর্য, সকল পরিস্থিতিতে মানিয়ে নেওয়াই তো একজন আসল পুরুষের গুণ। মাইশা অনেকক্ষণ ঘুরে ঘুরে এদিক সেদিক খুঁজল, কিন্তু কিচ্ছু বুঝে উঠতে পারছে না কোনটা নিবে, কোনটা নিলে ভালো হবে। ওয়েস্টার্ন ড্রেস হলে এত চিনতেই ছিল না। হাতে 5-6টা জামা নিয়ে অসহায় চাহনিতে এগিয়ে আসা আদ্রের দিকে করুণ ঘন কণ্ঠে বলে ওঠে, আই এম সো কনফিউজড আদ্র,
মাইশার আওয়াজ শুনে ফোন থেকে চোখ সরিয়ে তাকায় তার দিকে। পরপর চোখ রাখে মাইশার হাতে থাকা জামাগুলোর দিকে। মুখে কোনো এক্সপ্রেশন নেই, জামাগুলো ভালোভাবে দেখছে কিনা তাও জানা নেই। হাত এগিয়ে ইশারা করে বলে, মেরুন কালারের এটা আর ব্লু কালারের এটা নিতে পারো। মাইশা নিজের হাতের দিকে তাকায়। সন্ত ফোনে সেই দুইটা জামা সামনে এগিয়ে ধরে সোজা করে। খুব করে খেয়াল করে দেখে আসলেই সুন্দর, তাকে বর্ষা গায়ে বেশ ফুটবে। মাইশার বাক্য ব্যয় না করে গাল ভরে হেসে আদ্রের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে পুনরায় চলে যায়। এদিকে আদ্রি বমি এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে দুজনের কাণ্ড দেখছিল। বমি মুখ বেংসি দিয়ে অতটা পরোয়া না করে এদিক সেদিক ঘুরে ঘুরে দেখতে থাকে। হুট করে চোখে পড়ে সামনে দাঁড়িয়ে থাকে একজোড়া কপতি। কি সুন্দর নিঃসুফে দাঁড়িয়ে আছে। মেয়েটার পরনে টকটকায় লাল জামদানি শাড়ি, আর ছেলেটার পরনে রয়েছে সাদা রঙের পাঞ্জাবি। বমি নিষ্পলক তাকিয়ে আছে তাদের দিকে। যদিও এদের প্রাণ নেই, দুটি মূর্তি, তাও কত সুন্দর লাগছে। এদের মাঝে বমি নিজেকে আর আদ্রকে কল্পনা করছে। ইস, ওরা যদি এই আছে কাপল সেটটা পরতো তাহলে কতটাই না সুন্দর লাগতো। দুজনের মুখখানা কল্পনা করে লজ্জায় নুইয়ে যাচ্ছে। মুখ টিপে টিপে হাসছে। দূরে বসে থাকা আদ্রতা দেখছে, বেশ মন দিয়ে খেয়াল করেছে। বমির হাবভাব বুঝতে চেষ্টা করেছে। ভূমি সেই শাড়ি আর পাঞ্জাবিটা খুঁটি খুঁটি দেখছে। নেওয়ার আকাশ সমান ইচ্ছে জাগলেও তা দমিয়ে রেখে চলে যায় সেখান থেকে। আর্দ্রভূমির কাণ্ড দেখে হতবাক হলেও মুহূর্তে মুখে ফুটে ওঠে একটা অন্যরকম হাসি। প্রায় ঘন্টা দেড়েক পর শেষ হয় বমিদের শপিং। যদিও সে কিছু নেয় নাই তেমন, আদ্রিও তাই নিয়েছে তো এই মাইশা, তার জন্য এত সময় লেগেছে। শপিং শেষে বেরিয়ে এসে দাঁড়ায় বিল মেটাতে। স্বাভাবিক কণ্ঠে আদ্র বলে, তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। আদ্রের কথা মতো মাইশা এবং আদ্রি নিজেদের মধ্যে কথা বলতে বলতে দৃঢ় পায়ে বেরিয়ে আসে। কিন্তু বমি সেখানে দাঁড়িয়ে সেদিনের মতো আদ্রের জন্য অপেক্ষা করছে। বিষয়টা আদ্র লক্ষ্য করেছে, কিন্তু কিছু বলেনি। সে নিজের মতো বিল পে করছে। বিল দেওয়া হলে কাউন্টার থেকে সবগুলো শপিং ব্যাগ এগিয়ে দেওয়া হয়। একটা দুইটা করে মোট 5টা ব্যাগ থাকার কথা, কিন্তু এখানে 6টা কেন? বমি ব্রুকুস কেন? বুঝতে চেষ্টা করলো, আবার মনে মনে ভাবলো হয়তো আদ্র কিছু নিয়েছে, তাই আর মাথা না কামিয়ে দুজনেই হেঁটে এগিয়ে গেল গাড়ির দিকে। পেরিয়েছে গোটা দিন। কাল বাড়ি ফিরতে প্রায় বেজে গিয়েছিল রাত 9টার কাছাকাছি। ভিতরে এসে 5টা ব্যাগ সোফায় রেখে একটা নিজের হাতে করে নিয়ে গেল নিজের ঘরে। মিসেস সাবিনা জিজ্ঞেস করছিল কি এতে। আদ্র ছোট করে উত্তর দিল, তেমন কিছু না। কলেজে যাওয়া হয়েছে, তবে মন দিয়ে ক্লাস করা হয়নি। বিয়ে খাওয়ার আনন্দ করে খাচ্ছে। সচরাচর খুব একটা দাওয়াত পায় না। যাই হোক, পেলেও বাবা বড় আব্বু যেতে দেন না। এই নিয়ে ভূমির বেশ অভিযোগ। তারও তো বিয়েবাড়ির বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে, কিন্তু বাকি কি আর জোটে? এ কথা বাবাকে বললে তিনি গা ছাড়া ভাব নিয়ে বলবেন, আমার ভূমিমা বললে তার জন্য বিরিয়ানি কেন, গোটা একটা রেস্টুরেন্ট কিনে নিব। যেটা চাওয়া হয়েছে তা না দিয়ে অন্য কিছু বলে। 4 ঘন্টা কোনো রকম পার করে বন্ধুদের থেকে জলদি জলদি বিদায় নিয়ে আজ বাড়ি চলে এসেছে দুবোন। কোথাও যাওয়ার আগে মেয়েদের কত কাজ। হালকা করে স্কিন কেয়ার করতে হবে, শ্যাম্পু করতে হবে, আর রেডি হতে তো ঘন্টা লেগে যাবে। আদ্র এসেছে প্রায় 4টার কাছাকাছি। ড্রয়িং রুমে বসে আছে সবাই। আদ্রির সদর দরজা দিয়ে প্রবেশ করে এগিয়ে আসে সোফায় বসে থাকা বমিদের সামনে। হাতে রয়েছে 4টা ব্যাগ। একে একে 3জনকে 3টা ব্যাগ এগিয়ে দিয়ে বলে, হলুদে পড়ার জন্য শাড়ি রিহান্তের বাড়ি থেকে পাঠানো হয়েছে, বাকিটাই রয়েছে সাতাপের জন্য। বমি প্রশ্ন করা নয়নি, একবার মায়েদের দিকে তাকায়। পুনরায় আদ্রির দিকে তাকিয়ে বলে, আম্মুরা যাবে না? ফার্স্ট থেকে মিসেস সাবিনা বলেন, না রে, এ রাত বিরাতে আমরা গিয়ে কি করব বল, তোরা যা। তোর বড় আব্বু দিলি আমরা কালকে যাব না হয়। বমি মায়েররা যাবে না শুনে মুখ বার করে বলল। উষ্ঠ ফুলালো, কিন্তু কিছু বলল না। আজ টিউশন স্যার আসবে না, তাই বেশ খুশি। ওয়াশরুম থেকে বেরোতেই বিছানায় রাখা একটি শপিং ব্যাগের দিকে চোখ পড়তে বমি অবাক হয়ে তাকায়। সে তো এখানে কোনো ব্যাগ রেখে যায়নি, তবে এটা এখানে কে রাখলো? ভূমি দৃঢ় পায়ে এগিয়ে গেল ব্যাগটার দিকে। কাপা হাতে বিছানা থেকে উঠিয়ে তা খুলতে ভিতর থেকে আবিষ্কার করলো একটি লাল টকটকে শাড়ি। ভূমি চমকালো শাড়িটা দেখে। মিনিট দুয়েক ভাবতে গেল, কে রাখলো এটা এখানে? হুট করে কোথা থেকে এলো তার ঘরে এটা? হুট করে খেয়াল পড়তে আরেক দফা অবাক হয়। চোখগুলো সড়ক গাছ। বিড়বিড় করে বলতে শুরু করলো, আরে এটা তো সেই শাড়ি, কিন্তু এটা এখানে কিভাবে এলো? সে তো কাউকে বলেনি এই শাড়ির বিষয়ে, শুধু তো দেখেছে। তাহলে কি আদ্র ভাইয়া, উনি কিভাবে বুঝলেন এই শাড়িটা তার পছন্দ হয়েছে? হাজার প্রশ্ন বমির ছোট্ট মস্তিষ্কে বিতরণ করছে, তবে উত্তর পাওয়া হচ্ছে না।
কিভাবে পাবে সে তো কল্পনাও করেনি এমন কিছু। পরক্ষণেই হাসল। এ হাসিতে লেগে আছে একরাশ মুগ্ধতা আদ্রের প্রতি। তার অজান্তে আদ্র এতটা বুঝেছে ভূমি ভাবতেই কেমন শিহরে উঠছে। ভালো লাগার শিহরণ। ভূমি আর বেশি না ভাবে চটপট রেডি হতে লাগলো। নিচে নিচে শাড়ি পরেছে, যদিও পারফেক্ট হয়নি, তবে কাজ চলার মতো। শুধু কুচিগুলো কেউ ঠিক করে দিলে একদম পারফেক্ট লাগবে। মুখে হালকা প্রসাধনীর ব্যবহার করেছে। গোলুমুলো গালগুলোতে ব্লাশ লাগিয়েছে, দেখতে ঠিক টমেটোর মতো লাগছে। চোখে কাজল আর চিকন ঠোঁটে মেরুন কালারের লিপস্টিক, আর কোমল সুই সুই সোজা চুলগুলো আশ্রয় দিয়েছে সারা পিঠ ছড়ে। ব্যাস, সাজ কমপ্লিট। ভূমি নিজেকে খুঁটিয়ে দেখছে আয়নার ঠিক সামনে গিয়ে। নিজের প্রতিবিম্ব দেখে নিজেই হাসছে। আগে কখনো এভাবে সাজা হয়নি, তবে আজ সাজতে বেশ ইচ্ছে জেগেছে আদ্র ভাইয়ের জন্য। ভাবনার মাঝে হুট করে আদ্রি এসে ডাক দেয়। ভূমি গুড় দিয়ে বোনকে দেখে একরাশ মুগ্ধতা নিয়ে তাকালেও মুখখানা হা করে তাকিয়ে আছে। ভূমি তা দেখে অবাক হলো। কাছে গিয়ে হাত দিয়ে তা মুখ বন্ধ করে বলে, কি হলো, এমন রিয়েক্ট করছিস কেন? আদ্রি ঘোর লাগা কণ্ঠে বলে, ভাই এটা কি তুই নাকি কোনো পরী? বোনের কথার মানে বুঝতে পেরে ভূমি হাসল। আহ্লাদে কণ্ঠে বলল, তোর বোন ভূমি। তা দেখছি, কিন্তু তোকে কতটা মায়াবী লাগছে তুই জানিস? আমার ভাই আজকে নিশ্চিত শেষ। ভূমি লজ্জা ফেল, মাথা নুইয়ে নিল। কথা বলতে বলতে আদ্রি ভূমির উপর থেকে নিচ লক্ষ্য করলো। গোড় কেটে আবার কিছুটা ব্রু কুচকানো নিজের দিকে একবার দেখে নিল। তাদের তো হলুদ শাড়ি দেওয়া হয়েছে তাহলে? কিছুটা অবাক করা চাহনিতে তাকিয়ে প্রশ্ন করলো, ভূমি তুই লাল রঙের শাড়ি পরেছিস কেন? ভূমি ঘাবড়ালো। কি বলবে তা মনের ভিতর থেকে খুঁজে বের করতে চেষ্টা করলো, কিন্তু মাথায় কিছু না আসায় সত্যটাই বলতে শুরু করলো। কিভাবে কি হয়েছে? আদ্রি বোনের কথায় দুষ্ট হেসে বলে, ও তাহলে ভিতরে ভিতরে এত কিছু, আর আমরা কিছুই জানি না। ভালো ভালো। কথা বলতে বলতে এর মাঝে ডাক পড়ে সাদাবের। জোর গলায় হাঁক ছেড়ে ডাকছে ভূমিদের। ভাইয়ের ডাক পেয়ে দু বোন হুটোফুটি করে বেরিয়ে নিচে নেমে আসে। মেয়েদের নেমে আসতে দেখে দুই মা এগিয়ে গিয়ে কোমল কণ্ঠে একগাল হেসে বলে, মাশাল্লাহ, আমার মেয়েদের কতটা সুন্দর লাগছে। দুই বোনই হাসে। আজ যেন প্রশংসার পাহাড় জুড়ে যাচ্ছে। সাদাবও এসে একইভাবে প্রশংসা করলো। ভূমি এদিক সেদিক তাকিয়ে খুঁজছে আদ্রকে, কিন্তু তার অস্তিত্ব দেখা যাচ্ছে না। কোথায় গেল সে? পাঞ্জাবিতে তাকে কেমন লাগছে তা দেখতে মনটা চটপট করছে। উতলা হচ্ছে সে। কফত কফতে সেজেছে কি না কখনো দেখিনি। শুক্রবারে নামাজ পড়তেও কখনো আদ্র পাঞ্জাবি পড়েনি। এই লজিক ভূমির আজও জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। ছেলেদের সৌন্দর্য তো এটাতেই নিহিত। ভূমি খুঁজে হতাশ হলো। মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে নিল, কোথায় মায়ের সাফু? আদ্র ভাইয়া? সাদাব তাড়া দিয়ে বলল, রিহান ভাইয়া বারবার কল দিচ্ছিলেন, তাই ভাইয়া একটু আগে বেরিয়ে গেছে বাইক নিয়ে। আর মায়েশা রেডি হয়ে চলে এসেছিল, আদ্রকে যেতে দেখে সেও চলে গিয়েছে। এখন চল জলদি। সাদাব ছাড়া তাড়া দিয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। ভূমির মনটা বেশভাবে খারাপ হয়ে গেছে। আদ্র ভাইয়া ওই মেয়েকে নিয়ে চলে গিয়েছে। কাল থেকে যতটা আনন্দ উদ্দীপনা কাজ করেছিল সব যেন মুহূর্তেই শেষ হয়ে গিয়েছে। মুখ ভার করে তাকায় বোনের দিকে। যার জন্য সাজলো সে তো দেখল না। কি লাভ হলো? আদ্রি বোনকে বিভিন্ন কথা বলে সান্ত্বনা দিতে চেষ্টা করছে, কিন্তু তার হচ্ছে কই। দু বোন বেরিয়ে এসে বসে গাড়িতে। প্রায় 30 মিনিট গাড়ি চালিয়ে এসে পৌঁছায় রিহানদের বাড়ির সামনে। প্রায় 1 কিলোমিটার দূর থেকে ছোট ছোট রং বেরঙের জুনি বাতি দিয়ে সাজানো হয়েছে পুরোটা রাস্তা। বাড়ির ভিতর থেকে ভেসে আসছে উচ্চস্বরে গানের আওয়াজ। ভূমি আদ্রি নেমে একপাশে দাঁড়ায়। সাদাবের জন্য তারা এখানকার কিছুই চেনে না, কখনো আসেনি। একা কীভাবে ভিতরে যাবে? বেশ নার্ভাস ফিল হচ্ছে। সাদাব আসতে তিনজনই দৃঢ় পায়ে এগিয়ে ভিতরে প্রবেশ করে। বাড়ির উঠোন জুড়ে করা হয়েছে হলুদের আয়োজন। এ পাশটা স্টেজ, আর তার সামনে 4 কোণার টেবিলের সাথে 3-4টা করে চেয়ার সাজানো। আত্মীয় স্বজন প্রতিবেশীদের উপসে পড়া ভিড়। আন্দাজ করলে প্রায় 400-500 মানুষের উপস্থিতি। এর সমাগম দেখে বোঝা যাচ্ছে। দু বোন একে অপরের হাত ধরে হেঁটে ভিতরে আসছে। উপস্থিত সকলের পরনে হলুদ। যতদূর চোখ যাচ্ছে হলুদের সমারোহ। 2-1 জন ছাড়া তার মধ্যে এইমাত্র উপস্থিত হওয়া একজন ভূমি। এত শতাধিক মানুষের মাঝে যেন অন্যরকমভাবে ফুটে আছে ভূমি লাল শাড়িতে। নজর যেন সকলের আকর্ষণ করছে। ছোট বড় সবাই ভূমিদের পার করে যাওয়ার মাঝে একবার অন্তত তাকিয়েছে তার দিকে। ভূমি বেশ ইতস্ত বোধ করলো। অস্বস্তি হলো ভীষণ এই পরিস্থিতিতে দেখে। বোনের হাত খামছে দূরে আছে। ভূমি বার কয়েক চারদিকে নজর বুলিয়ে খুঁজছে আদ্রকে, কিন্তু তার দেখা যাচ্ছে না। কোথায় গেল?
হাঁটতে হাঁটতে এসে পৌঁছালো রিহান্তের ঘরের সামনেটায়। ঘর ভর্তি মানুষ গিজগিজ করছে। কোথাও যে গিয়ে একটু আয়েশ করে বসবে তারও কোনো সুযোগ নেই। এমনিতে গরমে এত মানুষের ভিড়ে যেন গরমের ভাব সখানা বেড়েছে। সাদাব ভিতরে যেতে নিলে ভূমি পাতা দিয়ে বলে, ভাইয়া ভিতরে যাব না, দেখছো না কত মানুষ, এদের মাঝে বসতে কেমন নার্ভাস লাগবে। কাউকে চিনিও না, সবাই কেমন করে ড্যাপ ড্যাপ করে তাকাছে, যেন মেয়ে মানুষ দেখেনি। ওখানে টেবিল পাতানো আছে, ফ্যানও চলছে, বাহিরে বসি বরং। সাদাব বোনের কথাটা ভাবলো, ভেবে মাথা নেড়ে সাইজা নিয়ে বলল, ঠিক আছে চল। তিনজন পিছন ঘুরে তাদের সামনে দাঁড়িয়ে আদ্রর নজর স্থির, বমির দিকে নিবদ্ধ। শীতল চাহনিতে তাকিয়ে আছে ফলকহীন। শরীরের আকৃতি দেখে মনে হচ্ছে যেন শক্ত হয়ে গিয়েছে। বমি এক ফলক চাইল আদ্রের দিকে। আদ্রের সুঠাম দেহে জড়ানো সাদা রঙের পাঞ্জাবি। বমির নজর থমকালো। অবাক করা নয়নে দেখছে আদ্রের উপর নিচ। এটা কি সত্যি নাকি তার কল্পনা? কালকে দেখা সেই ব্রম এখনও মাথায় ঘুরপাক খাচ্ছে। পুনরায় নজর ফেলল আদ্রের মুখপানে। তবে স্থির চাহনি এখনও বমির মুখপানে নিবদ্ধ। এবার বমি কিছুটা লজ্জায় পড়ল। চোখ নিচে করে মাথা নুইয়ে নিল। চিবুক এনে ঠেকালো ঠিক গলার কাছে। মনের ভিতর প্রজাপতিরা বিচরণ করছে। এ অনাকাঙ্ক্ষিত ঘটনা তো সে কল্পনাও করেনি, কিন্তু তা ঘটেছে। আর্দ্রতার অপ্রকাশিত পছন্দকে প্রাধান্য দিয়েছে। ভাবতে মন নেচে উঠছে। মিনিট তিনেক আদ্র এভাবেই দাঁড়িয়ে। হুট করে মায়েশার ধাক্কায় ধ্যান ভাঙে। চট করে নজর সংযত করে। দিক বেদিক তাকিয়ে নিজেকে সামলে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে। নিজের করা বোকামো মাথায় আসতে সন্তপনে মাথার পিছনটায় হাত দিয়ে হালকা হাতে চাপড় মারে। উপরে ঠোঁট দিয়ে নিজের ঠোঁট চেপে ধরে। চোখ তুলে তাকায় বোনের দিকে, ব্রু কুচকায়। এবার কিছুটা রাগ ফুটে ওঠে ওর চোখে। শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, হিজাব কই তোদের? আদ্রে শুকনো ডোক গেল, বুক দুকপুক করে উঠল। অসহায় নজরে বমির দিকে তাকালো। সে সোরা চোখে তাকিয়ে কেবলা হাসছে। দুজনকে চুপ করে থাকতো দেখে আদ্র পুনরায় ধমকে উঠল, জিজ্ঞেস করছি না হিজাব কেন করিসনি? কি বলেছিলাম সন্ধ্যায়? ভাইয়া আসলে আদ্রে থতমত করছে, কি বলবে। এখন কি বোনের দোষ তুলে ধরতে পারবে? বমির কারণেই তো পড়ল না, সেই তো বলেছিল। কিন্তু এ মেয়ে বলে তার আজ এভাবে যাওয়ার শখ হয়েছে। আর আদ্রিকেও পড়তে দিল না। আদ্র আর কিছু না বলে তবে কঠিন গলায় সাবধানতা দেয়, যদি উল্টাপাল্টা কিছু হয় তবে ফল কিন্তু দুজনেই ভোগ করবে। ওদের ঘরে নিয়ে যা। শান্ত কণ্ঠে সাতাবের দিকে তাকিয়ে কথাটা বলে। সাতাব দৃঢ় কণ্ঠে বাইরের দিকে তাকিয়ে কথাটা বলে। ওরা ভিতরে অনেক মানুষের ভিড় দেখে যেতে চাইছে না, বাহিরে বসতে চাইছে। আদ্র কিছু একটা ভেবে উত্তরে বলে, ঠিক আছে, তুই ওদের সাথে সাথে থাকবি, আমি টুকটাক কাজ সেরে আসবো, খেয়াল রাখিস। এ বলে আদ্র চলে যায়। তিন বোন সহ সাদাব গিয়ে বসে চারকোনা টেবিলে পাতানো। তার আশেপাশে 4-5টা চেয়ার, তাতেই পাশে শাসা করে ফ্যান চলছে। রাত 12টা। খাবার দাবারের পর্ব শেষ হলো কিছু সময় মাত্র। খাবারের জন্য বসানো টেবিলগুলো সব তুলে ফেলা হচ্ছে একে একে। আর বসানো হচ্ছে সারি সারি পেতে চেয়ার। স্টেজে হলুদের অনুষ্ঠান আর তার সামনে গান নাচ করে তা দেখার জন্য এমন ব্যবস্থা। বমিরা খেয়ে পুনরায় এসে বসেছে নিজেদের জায়গা দখল করে। সাদাব বোনদের পেলে এক পাও নড়ছে না। আদ্র যদি দেখে এই তিন মেয়েকে একা ফেলে গিয়েছে, তো তাকেও কথা শোনাতে ছাড় দিবে না। বিয়েবাড়ির শতাধিক ইয়াং ছেলেপুলেদের আনাগোনা। কার নজর কখন কিভাবে পড়ে, কি বলে বসে, সেই ভয় থেকে সাদাব বোনদেরকে পাহারা দিতে বসেছে। বসে আছে প্রায় ঘণ্টাখানেক, কিন্তু দূর দূরান্তে আদ্রের দেখা মিলছে না। বমি নজর ঘুরিয়ে তাকাচ্ছে ক্ষণে ক্ষণে, কিন্তু হতাশ হয়ে নজর এনে ঠেকাচ্ছে নিচে মাটিতে। অনুষ্ঠান শুরু হওয়ার পথে রিহান ভাইয়াকে স্টেজে আনে বসানো হয়েছে। স্টেজের উপরে রাখা টেবিলটায় একে একে মেয়েরা বিভিন্ন রকমের জিনিস এনে সাজিয়ে রাখছে। ক্যামেরাম্যান ছবি তুলতে ব্যস্ত বিভিন্ন পোজ দিয়ে। পুরো উঠোন জুড়ে মানুষজনে ঠাসা। এসেছি যখন এদিকটাই খালি ছিল, কিন্তু এখন তো আর তা নেই। মানুষের গিজিগিজি অবস্থা। পাশে বড় বড় সাউন্ড বক্সে বেজে উঠছে হিন্দি বাংলা গান। ছোট ছোট বাচ্চারা নাচছে। কেউ কেউ এদিক সেদিক তাকিয়ে আছে, আবার কেউ স্টেজের দিকে চোখ রেখে ফটোশ্যুট দেখছে। হঠাৎই সাদাপের ফোনে কল আসে। এত কান ফাটানো আওয়াজের মাঝে কল রিসিভ করে লাভ নেই, বরং হ্যালো হ্যালো করে গলা ফাটাতে হবে সার। তাই সাদা পুনরায় মোবাইলটা আগের জায়গায় রেখে দিয়েছে। একবার কেটে সমান তালে ফোনটা আবারও বেজে উঠল। দ্বিতীয়বারও ধরল না। পুনরায় কল আসতে মুখে বিরক্তি ফুটে উঠল। এবার না ধরলেই নয়। এখানে বসে তো আর মাইক নিলেও কথা কানে আসবে না। তাই বোনদের বলে উঠে কিছু দূর হেঁটে বাহিরে বেরিয়ে আসে। নিজেদের পার্লামেন্ট থেকে কল কোনো সমস্যার কারণেই সাদাব সেদিকটায় কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে।
বুমি আদ্রি একে অপরের কাজ জড়িয়ে বসে আছে, পাশেই মাইশা। সে বেশ এনজয় করছে বিয়েটা, সাথে একটা বান্ধবী জুটেছে এসেই, তারই বয়সী, তাই আর বুমিদের অত পাত্তা দিচ্ছে না। এতে অবশ্য বুমিদেরও মাথা ব্যথা নেই। নজর ঘুরতে হুট করে বুমির চোখ পড়ে তাদের থেকে কিছুটা দূরে বসে থাকা কয়েকটা ছেলের দিকে। নজর বুমিদের দিকে নিবদ্ধ, মুখে কেমন হাসি, দেখে আন্দাজ করা যাচ্ছে সাদাবের বয়সই হবে হয়তো। বুমি সেদিক থেকে চোখ পড়তে সোজা হয়ে বসলো, বুঝতেই চেষ্টা করলো আসলে কি ছেলেগুলো তাদেরকে দেখছে নাকি। বুমি নজর সরালো, আদৌ চোখে বার কয়েক তাকালো। হ্যাঁ, তাদের দিকে কেমন ফেল ফেল করে তাকিয়ে আছে। বুমি বেশ অস্বস্তি বোধ করলো। আদ্রিকে কাছে টেনে কানে কানে বলতে চাইল, কিন্তু এতটা জোরে তিনটা সাউন্ড বক্স বাজছে, শোনার কোনো রা নেই। বুমির রাগ হলো। সাদাবো চলে গেল, আদ্রও নেই। এই ছেলেগুলো কেমন বিশ্রী নজরে দেখছে, যেন এক্ষুনি কি করে নিবে। কেটে গেল প্রায় ৬-৭ মিনিট, কিন্তু ঘটনা একই রয়েছে। না, এরা নিশ্চয়ই বখাটে ছেলে পেলে, এদের নজর বাঁচিয়ে বসতে হবে। বুমি আদ্রিকে ইশারায় টেনে উঠে গেল সেই জায়গা থেকে। এ পাশটায় দুটো চেয়ার টেনে বসানো, সেখান থেকে দেখা যাচ্ছে না এই ছেলেগুলোকে। এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্রায় মিনিট ৫ পরে আদ্র বাইক নিয়ে এসে ঢুকলো রিহানদের গেট দিয়ে। সাদাব পাশে একটা চেয়ারে বসে এখনও কথা বলছে। আদ্র সাদাবকে এখানে দেখে ব্রু কুঁচকাল। এগিয়ে গিয়ে কি হয়েছে জিজ্ঞেস করতে সে কান থেকে মোবাইলটা দূরে করে জানালো জরুরি কাজের কথা বলছে। বন্ধুর একপাশে বসিয়ে এসেছে। আদ্র কথা বাড়ালো না, বড় বড় পা ফেলে এগিয়ে গেল প্যান্ডেলের দিকে। সাদাবের বলা স্থানে বমিরা নেই, চোখ বুলিয়ে এদিক সেদিক দেখল। হুট করে নজরে পড়ে সেই ছেলেগুলোকে, আর তার ঠিক সামনে লাল হলুদ শাড়ি পরিহিত 2 রমণী। আদ্রের আর বুঝতে বাকি নেই এখানে বমিরা, কিন্তু এগিয়ে আসতে নিলে থমকে দাঁড়ায়। ছেলেগুলো বসে বসে বমিদের ছবি তুলছে, বমির একার ছবি। আদ্রের সোয়াল শক্ত হলো, হাত জোড়া মুষ্টিবদ্ধ হয়ে এলো, কিন্তু পরক্ষণেই নিজেকে শান্ত করলো। দৃঢ় পায়ে এগিয়ে এলো ছেলেগুলোর সামনে। শান্ত সাহনি, অথচ জাজালো কণ্ঠে জিজ্ঞেস করলো, ও ছবি কেন তুলছ? হঠাৎ কারো আওয়াজে ছেলেগুলো ভড়কে গেল। বিতু নজরে ঘুরে তাকালো পিছনে, চোখ উঁচু করে দেখলো লম্বা চওড়া আদ্রির দিকে। মনে ভয় থাকলেও নিজেদের সাহসী প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে ভূমির দিকে তাকিয়ে থাকা ছেলেটা বলে, তাতে আপনার কি? কে হয় আপনার? আদ্র উপরে দাঁত দিয়ে নিচের উষ্ঠ পিষে ধরল। রাগ হলেও তা প্রকাশ করল না। বিয়ে বাড়ির সিন ক্রিয়েট করা বেমানান, তাই শান্ত স্বরে জবাব দিল, সে আমার যাই হোক, বিয়ে বাড়িতে এসে মেয়েদের এভাবে ছবি তোলা কোনো ভদ্র ঘরের ছেলের কাজ হতে পারে না। দেখে তো ভালো ঘরের ছেলে মনে হচ্ছে, তাহলে এমন বিহেভিয়ার কেন? ছেলেটা বোরকে কিছু বলবে তার আগে আদ্র রক্তচক্ষু ধারণ করে তাকালো। দাঁতে দাঁত চেপে বলল, 1 সেকেন্ড, ভিতর সবগুলো ছবি ডিলিট করবে, না হয় বিয়ে বাড়িতে সিনক্রিয়েট হতে সময় লাগবে না, সাথে তোমার মতো ছেলেদের মাটিতে লুটিয়ে পড়তে। ছেলেটা ভয় পেল, তড়িগড়ি করে ছবিগুলো ডিলিট করে দিল। আদ্র ভারী কণ্ঠে পুনরায় বলল, যাও, এখান থেকে উঠে অন্য জায়গায় গিয়ে বসো। ছেলেগুলো চলে গেল। আদ্র দৃঢ় পায়ে এগিয়ে একটা চেয়ার টেনে বসলো বমির পাশ ঘেঁষে। কিছুটা রাগী চোখে তাকালো, তাও প্রকাশ করলো না কিছু। বমি এতক্ষণে আদ্রের দেখা পেয়ে যেন চাঁদ হাতে পেয়েছে, তেমন করেই হাসলো। আদ্রকে নিজেদের সামনে বসতে দেখে বমির চোখ নামালো। আজকে কেন জানি একটু বেশি লজ্জা লাগছে। কই, প্রতিদিন তো এমন লাগে না, একই বাড়িতে তো থাকে, এটা তো বমির পার্সোনালিটির সাথে ম্যাচ করে না, কিন্তু এমন হচ্ছে। রাত 1টা পেরিয়েছে, অনুষ্ঠান প্রায় মাঝপথে। একের পর এক উঠছে, বরকে হলুদ ছুঁয়ে দিচ্ছে, কেক খাইয়ে দিচ্ছে। পাশে কিছু মেয়ে সাজান যে ঘরে আয়ে গানটার সাথে মিলিয়ে নাচছে। ভূমি দেখছে গানের তালে তালে মনটা নেচে উঠছে, কিন্তু এখন নাচা যাবে না। সামনে আদ্র বসে আছে, দেখা গেল পট করে তার গোল গোল চোখগুলো ডিমের মতো করে তাকালো এ বিয়ে বাড়িতে তখন, তাই নিজের ইচ্ছেকে দমিয়ে রাখছে। আদ্রের দিকে পুনরায় টিমটিমে চোখে তাকালো। সে মোবাইলটা উঁচিয়ে ধরে রেখেছে, কে জানে কি করছে। ভূমি কিছু সময় তাকিয়ে থেকে অনুষ্ঠান দেখায় মন দিল। এদিকে আদ্র মুচকি হাসছে, মোবাইলের দিকে তাকিয়ে। নিজের সামনে বসে থামা এ রমণীকে নিজের মোবাইলের ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত। সামনে পিছনে আঁকাবাঁকা সব দিক থেকে তুলছে, তা দেখেই হাসছে। সরাসরি তাকানোর সাহস করছে না, কিন্তু দেখা তো বন্ধ করা যায় না, তাই মোবাইলটা উঁচিয়ে তাতেই না হয় দেখে নিচ্ছে। আজ আদ্রের মনে অন্যরকম অনুভূতির খেলা চলছে। গম্ভীর্য মুখশ্রীর আড়ালে লুকিয়ে থাকা ভালো লাগাগুলো এতদিন প্রকাশ না করলেও আজ যেন বেহায়া চোখ বারবার এই রমণীর দিকে তেড়ে যাচ্ছে। এ তাকানোতে কোনো খুঁত নেই, রয়েছে মুগ্ধতা, ধীরে ধীরে তৈরি হওয়া এক ঝাঁক ভালো লাগা। আদ্র নিজের কাজ শেষ করে সন্তর্পণে ফোনটা পকেটে ঢুকিয়ে রাখলো।
হঠাৎ স্টেজ থেকে রিহানের ডাক পড়ল, সেদিকটা এগিয়ে যায়। সাথে বমিদের সতর্কবাণী দিয়েছে যাতে এখান থেকে এক পাও না নড়ে। দুবোন মাথা নেড়ে সম্মতি জানায়। আদ্র যেতে একটা মেয়ে হঠাৎ করে ভূমিকে ডাকে, আপু এদিকে আসবেন। ভূমি তাকায় মেয়েটির দিকে, চেনে না, তাও হেসে ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। মেয়েটি কাছে এসে কানের কাছে মুখ নিয়ে বলে, আপু মেহেদি দিতে পারেন আপনি? ভূমি সেই আছে, তার একটা গুণ বেশ ভালোই, সুন্দর মেহেদি আঁকতে পারে। কিছু ভাবছে মেয়েটা কিভাবে জানলো তা। ভূমি না করে দেয়। মেয়েটি পুনরায় জোর করতে থাকে। সবাই যে যার মতো ব্যস্ত, কেউ তাকে মেহেদি দিয়ে দিচ্ছে না। ভূমি না করায় মন ভার করে। ভূমির বেশ মায়া হলো, ছোট মেয়ে এভাবে কষ্ট পেলে তারও কষ্ট লাগবে। ভূমি আদ্রিকে বিষয়টা জানালো, কিন্তু সে সাফ সাফ না করে দিয়েছে, এখান থেকে যেন না ওঠে। কি করবে, পড়ছে দ্বিধাদ্বন্দ্বে, চোখ মিলে তাকাচ্ছে বারবার আদ্রের আশার দিকে, কিন্তু তাকে তো আবার দেখা যাচ্ছে না, কোথায় গায়েব হয়ে যাচ্ছে হুটহাট। মেয়েটি এক প্রকার টেনে ভূমিকে নিয়ে যায় সোফার মতো করে সাজিয়ে দেওয়া জায়গাটায়। সেখানে মেহেদি দেওয়ার আয়োজন করা হয়েছে মেয়েদের জন্য। ভূমি মেয়েটির হাতে দিতে শুরু করেছে, পরপর 2-3 জন এসে হাজির। এবার পড়লো বেশ বিপাকে। মায়া হয়ে এসেও তো ভুল করলো, হাতে ব্যথা করবে এতজনকে দিতে গেলে। একজন দেওয়া শেষে এসে বসলো আরেকজন, এভাবে 3 জন দেওয়া শেষে একে একে সবাই চলে গেল। ভূমি 40 মিনিট যাবৎ এখানে বসে থেকে কোমর ব্যথা হয়ে গেছে। আদ্রি এসে হাত টেনে তুলতে যাবে, তার আগে তখনকার ছেলেটা বমির হাত ধরে ফেলে। কেমন অদ্ভুত চাহনিতে তাকিয়ে হেসে বলে, আমি হেল্প করছি লালপুরি। ভূমি বেশ ঘেন্না লাগলো ছেলেটার ছোঁয়ায়। হাতটা জাড়া মেরে ছাড়িয়ে দুটো কড়া কথা শোনালো, আরে কে আপনি, এভাবে হাত ধরেছেন কেন, অসভ্যের মতো। ছেলেটা এবার খেপে গেল, এবার অসভ্যতা করতে শুরু করলো। কেউ তো এদিকে তাকাচ্ছে না, এক পাশ হওয়ায় দেখছে ওনাকেও। ভূমি ভাইদের ডাক খুঁজলো। আদ্রি চেঁচিয়ে উঠলো ছেলেগুলোর এমন করছে দেখে। 2 জন মেয়ে যতই নিজেদের সাহস দেখাক, কিন্তু তারা তো ছেলে মানুষের শক্তির কাছে কি নাজুক দুটো মেয়ে পেরে উঠবে। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আদ্র, হঠাৎ বোনের আওয়াজ পেয়ে টানানো পর্দা বের করে আদ্র ভিতরে ঢুকতে দেখে ওয়ার্নিং দেওয়া সেই ছেলেটা আবার এসেছে। ভূমির হাতের দিকে নজর পড়তে চোখ রক্তিম আকার ধারণ করলো। কণ্ঠে কঠোরতা রেখে বলল, হাত ছাড়ো। কে ভাই তুমি, তোমার এত গা জ্বলছে কেন এই মেয়ের জন্য, চলছে নাকি কিছু 2 জনের মধ্যে? লালপরীকে আমার বেশ মনে ধরেছে, আজকের জন্য ফেলেই চলবে শুধু। ছেলেটা খারাপ ভাষায় কথা বলায় আদ্রের সহ্য হলো না। এতক্ষণ যাবৎ ভদ্রতা বজায় রাখতে চাইলেও আর তা হতে দিল না। ভূমির প্রতি উদ্দেশ্য করে বলা খারাপ মন্তব্যগুলো শুনে আদ্রের সারা অঙ্গে যেন ক্রোধের আগুন জ্বলে উঠল। কান ঝাঁঝা করে উঠল মুহূর্তেই। আগে পিছে না ভেবে হাতে থাকা চায়ের ফ্লাক্সটা ফেলে ছেলেটিকে এলো পাতাড়ে মারতে শুরু করে দিল। চিৎকারে সকলের নজর পড়ল এদিকে। হুট করে বিয়ে বাড়িতে নিস্তব্ধতা বিরাজ করলো। হঠাৎ করে উচ্চস্বরে বাজা সাউন্ড বক্সের আওয়াজ বন্ধ হওয়ায় কান ঝিঝি করে ওঠে। দৌড়ে সবাই এদিকে এগিয়ে আসলো। রিহান স্টেজ থেকে নেমে পড়ল। গোলাগুলির আওয়াজে সাদাবও চলে এসেছে, কোথাও গিয়েছিল বাই আশায়। আদ্র বিরতিহীন মারছে ছেলেটাকে। রিহান সাদাব টেনে তুলতে অক্ষমে জিম করা সেপ্টা শরীরের অধিকারী আদ্রকে কোনো রকম দাঁড় করালো। ততক্ষণে ছেলেটার আত্মার অবস্থা কাতরাচ্ছে। রিহানের বাবা মিস্টার আশরাফ এবং ওই ছেলেটার বাবা দৌড়ে এসেছেন। ছেলেকে এভাবে পড়ে থাকতে দেখে দপ করে বসে ছেলের মাথা নিজের কোলে তুলে নিয়েছেন। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে কি হয়েছে জানতে। আদ্র চেঁচিয়ে বলে ওঠে, তোর বাচ্চার সাহস হলো কি করে, কিভাবে মেয়েদের সাথে অসভ্যতমি করার? তুই ওর গায়ে হাত দিয়েছিস না, বাজে মন্তব্য করেছিস, তোর হাত তো আর আমি মুখ দুটোই পুড়িয়ে দিব। আদ্র নিজের পায়ের শক্ত জুতার নিচ থেকে ছেলেটার হাত পিষে ধরে সাদাব ভাইকে শান্ত করতে চেষ্টা করছে। পাশে দাঁড়িয়ে ভূমি নিঃসুপ চোখে, তবে চোখ বেয়ে নোনা জল পড়ছে। এমন একটা বিশ্রী মুহূর্তে শিখা যে কখনোই সে হয়নি। হুট করে ঘটে যাওয়ায় ঘাবড়ে গিয়েছে ভীষণ। আদ্রি 2 হাতে বোনকে আঁকড়ে ধরে আছে। সেও কেঁদেছে, কিন্তু এখন নিস্তব্ধ। ঘটনার পরিপ্রেক্ষিতে বোঝার চেষ্টায় 2 বোন। নিচে বসে ছেলেটিকে আগলে ধরে রেখেছে ছেলেটির বাবা। লোকটা সম্পর্কে রিহানের বাবার বন্ধু হন। ছেলের কাছে লজ্জা না পেয়ে উল্টো চেঁচিয়ে বলে ওঠেন, এ আফজাল ভাইয়ের ছেলেটা না, যে নিজের 10 দিন বয়সী নিষ্পাপ ছোট বোনটাকে রাস্তায় ফেলে এসেছিল জেদের বসে। এ ছেলের রাগ তেজ এখনও দেখছি একই রয়ে গেছে। লোকটার উচ্চারিত বাক্যগুলো আদ্রের কর্ণকুহুর হতেই এতক্ষণের উপসে পড়া রাগের পরিমাণ 100 গুণ বেড়ে গেল। পুরো শরীরে রগ খাড়া হয়ে ফুটে উঠল। মাত্রা অতিরিক্ত রাগের ফলে সারা শরীর কেঁপে উঠল। হুঙ্কার দিয়ে বলে উঠল, শাট আপ, আই সেড জাস্ট শ্যাট আপ ইয়োর মাউথ।
এ কথা বলতে বলতে লোকটার অনেকটা কাছে এগিয়ে আসে। মারবে মারবে ভাব, তার মাঝে হাত উঁচুতে উঠে আসে আদ্রের। সাদাব দৌড়ে এসে বাইকে টেনে নিয়ে বাধা দেয়। লোকটি ভয় পেয়ে হালকা পিছিয়ে গেল। আদ্র নিজের শরীরের বেরিয়ে আসা রাগ ফুসফুস করে নিঃশ্বাস পেলে সংযত করতে চেষ্টা করলো, কিন্তু তাতে খুব একটা লাভ হলো না। পুনরায় চোখ উঁচিয়ে তাকালো সামনে, ভারী কণ্ঠে বলল, এই বিষয়টা আমি বলতে চাইছি, সেটা আমার সামনে পুনরায় তোলবার সাহস হলো কিভাবে? রিহানের বাবার লজ্জায় মাথা নুইয়ে আসছে ঘটে যাওয়া ঘটনায়। ভেবেই পাচ্ছে না কিভাবে সে আফজাল এর সাথে চোখ মেলাবে। তারই ছেলের বিয়েতে এসে তাদের ঘরের মেয়েকে এভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। করুণ অপরাধীর ন্যায় দৃষ্টিতে এগিয়ে এসে দাঁড়ায় আদ্রের সামনে। নত হওয়া কণ্ঠে বলে, বাবা রাগ করিস না, এমন কিছু হতে পারে কখনোই আমি ভাবতে পারিনি। বুঝলে, কি আর এমন অমানুষদের আমার বাড়িতে স্থান দিতাম? ক্ষমা করে দে এই আঙ্কেলটাকে। রিহানের বাবা এই কথা বলতে বলতে আদ্রের সামনে দুহাত জোড় করে দাঁড়ায়। আদ্রে নিজের বাবার বয়সী মানুষকে এমন নত হয়ে তো আর দেখতে পারে না। দুহাতে রিহানের বাবার হাত আগলে ধরে বলে, আঙ্কেল প্লিজ। এ বলে নিচে পড়ে থাকা ছেলেটা তার পাশে বসা তার বাবার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে গদগদ পা ফেলে বাড়ির গেট পেরিয়ে যায়। রিহান পিছনে যেতে চাইলে সাদাব তাকে বাধা দেয়। সে তো নিজের ভাইকে বেশ ভালো করেই চেনে। এই অবস্থায় তাকে কেউ বোঝাতে গেলে এর বিপরীত হবে। এটাই তার স্বভাব। রাগের মুহূর্তে সঠিক নির্দেশনাও তার কাছে মহাবলের সমান। মুহূর্তের মধ্যে এত সুন্দর সময়টা বদলে গেল। ভূমি হতবাক। মাত্র ঘটে যাওয়া ঘটনার অর্ধেক মাথায় ঢুকলেও বাকিটা তার মস্তিষ্কে ভেদ করে গিয়েছে। সরু নেত্রে তাকাচ্ছে পরপর সবার দিকে। কি বলল লোকটা? কোন বোনকে রাস্তায় ফেলে এসেছিল? কই, এমন কিছু তো কখনো সে শোনেনি। সে ওই বাড়ির মানুষ হয়েও ভূমির মস্তিষ্কে হাজারো প্রশ্নের বিচরণ এই মুহূর্তে। কে দিবে এই সকল প্রশ্নের উত্তর? রিহান ভাইয়ের বাবার চেঁচানোতে ভাবনার ছেদ ঘটে ভূমির। অসভ্যতম করা ছেলেটাকে এবং তার বাবাকে বেরিয়ে যেতে বলেছেন বাড়ি থেকে। হুট করে আদ্রের কথা মাথায় আসতে ভূমি আর একটা মুহূর্ত না দাঁড়িয়ে আলগোছে সরে আসে সেখান থেকে, সকলের পাশ কাটিয়ে বেরিয়ে আসে বাহিরে। যদিও কখনো একাইভাবে বাহিরে বের হয়নি, তবে আজকে মনের ভিতর অদ্ভুত এক সাহস এসে হানা দিচ্ছে। আদ্রের জন্য টেনশনে মাথা জ্যাম খেয়ে গেছে। অন্য কিছু ভাববার সুযোগ পাচ্ছে না। ভূমি এদিক সেদিক খুঁজল। প্রায় মিনিট 5 ধরে খুঁজে চলেছে, কিন্তু কোথাও তার অস্তিত্ব ধরা পড়ছে না। ভূমি ছুটে গেল সামনের দিকটায়। দূরে পুকুর ঘাটে টিমটিমে চাঁদের আলোতে সাদা কাপড় পরিহিত কারো আবসা অবয়ব দেখা যাচ্ছে। ভূমি এগোতে নিয়ে থমকালো। মনে মনে বিড়বিড় করে নিজেকে জিজ্ঞেস করে নিল, উনি কি আদ্র ভাইয়া নাকি ভূত? কথাটা ভাবতেই শরীর রিরি করে উঠল। শীতল বাতাস বইয়ে গেল। পুকুর পাড়ে নাকি রাত দুপুরে জিন পড়ির আনাগোনা থাকে, তা শুনেছে মায়েদের কাছে। সেই ভয়টা মনে এসে হানা দিল, কিন্তু পরক্ষণে আদ্রের চেহারাটা বেশি উঠতে সকল ভয় ডর বলে দোয়াদুরুদ পড়তে পড়তে এগিয়ে গেল সামনে। পিছন ফিরে বসা অবয়বটি কাছে আসতে নিজের কাঙ্ক্ষিত ব্যক্তিটি তা বুঝতে পেরে ফুস করে নিঃশ্বাস ছাড়ল। সন্তপনে দুহাতে তালুতে বক্ষ চেপে এগিয়ে গেল সামনে। আকাশে গোল থালার মতো ছাদ তার রোশনিতে চারপাশে আলোকিত করে রেখেছে তখন। পুকুরের পানিতে নিজের প্রতিবিম্ব ফেলে তা ফুটে উঠেছে, যেন পানি থেকে এক ফালি সৌন্দর্য এসে পড়েছে আদ্রের মুখপানে। জ্যোৎস্নার ন্যায় চারদিকে ছড়িয়ে থাকা এই চাঁদের আলোতে তার সামনে বসে থাকা শ্যাম পুরুষের ক্রোধান্বিত মুখখানা দেখছে অপলক। আনমনেই হাসে। ভাবনায় ডুবে মনকে প্রশ্ন করল, আচ্ছা, আমি কখন ওনার প্রেমে পড়ছি? মন থেকে জবাব এলো, যেদিন সে প্রথম তোর সামনে এসেছিল। কিশোরী মনে তো আর ভালো লাগাগুলো ভেবে চিন্তা করে হয় না, হুট করে হয়ে যায় মনের অগসরে। কিন্তু বমিতা উপলব্ধি করতে পারেনি। সময় গড়িয়েছে, ভূমির অন্তরে আদ্রের প্রতি জায়গা প্রশস্ত হয়েছে। আদ্রের রাগী কণ্ঠে সে বকাগুলোর প্রেমে পড়েছে, মাঝে মাঝে করা যত্নগুলোর প্রেমে পড়েছে। আর সবচেয়ে বেশি পড়েছে আদ্রে তাকে সম্বোধন করা সে কাঙ্ক্ষিত ডাক, এই মেয়ে। ভূমি কথাগুলো ভেবে হাসল। পরক্ষণে তাকালো আদ্রের গম্ভীর্য মুখপানে। নজর তার স্থির পুকুরের পানিতে পড়া চাঁদের দিকে। ভূমির উপস্থিতি সে টের পেয়েছে কিনা জানা নেই। মনে বেশ দ্বিধা আর ভয় নিয়ে অপুষ্টিত কণ্ঠে ডাকলো, আদ্র ভাইয়া। আদ্র তাকালো না, হয়তো শুনতে পায়নি। ভূমি পুনরায় মোলায়েম কণ্ঠে ডাক দিল, আদ্র ভাইয়া শুনছেন? অন্যমনস্ক হয়ে বসে থাকা আদ্র এবার গাড় ঘুরালো। আদ্রের এমন চাহনিতে ভূমি থমকালো। এই নজরটা তার পরিচিত নয়। এই কয়েক মাসে কখনো দেখেনি এমন বিধ্বস্ত অবস্থা। করুণ চাহনি তার। চোখ দুটো লাল,
মুখ ফুটে উঠেছে গভীর চিন্তার ছাপ। ভূমি চিন্তিত কণ্ঠে পাশে এগিয়ে শুধালো, ভাইয়া কি হয়েছে আপনার? আদ্র নির্চুপ। ভূমির উপস্থিতি দেখেও কোনো শব্দ করছে না। আজ আদ্র ভূমিকে দেখছে বেশ সরল চাহনিতে। অনেক দিন পর আজ এই বিষয়টাকে সে তুলেছে আদ্রের সামনে। আদ্র নিজের মনে রাগ পুষেছিল ঠিকই, কিন্তু সেদিনের পর থেকে কারোর মুখে এই বিষয়টা নিয়ে কখনোই কথা তুলতে দেখেনি। কেন জানি সহ্য করতে পারল না আজকে বিষয়টা এভাবে উঠে আসায়। বাহিরের একজন লোকের কাছে এভাবে মিন করে বলায় সে বলে যেতে চাইছে কেন এই বিষয়টা, কেন এমন অপরাধবোধ কাজ করছে। তার মনও কি তার সাথে বেইমানি করে ফেলল? মনের মাঝে এক একটা প্রশ্ন বারবার নাড়া দিয়ে বলছে, আসলে কি দোষটা সেদিন ভ্রমির ছিল? সে তো নিষ্পাপ শিশু। তাহলে কি তার জেদ তাকে সবার কাছ থেকে দূরে করেছে? আদ্র ভাবতে লাগলো সে দিনটির কথা। পরিবারের প্রতিটি সদস্য যখন ঘর আলো করে আসা ভূমিকে নিয়ে ব্যস্ত, দিনরাত জেগে তার পিছনে সময় দিচ্ছে। কেউ আর আগের মতো তেমন আদ্রকে অ্যাটেনশন দিচ্ছে না। ভূমির আগমনে আদ্রের আদরের ভাগ কমে গিয়েছে। তার মায়ের থেকেও বেশি প্রিয় মামনি, যার কাছে ছোট থেকে মানুষ হয়েছে, সে মামনি আর আগের মতো খাইয়ে দেয় না, ফাঁসি নিয়ে ঘুম পাড়িয়ে দেয় না, গোসল করিয়ে দেয় না। বিষয়টা আদ্রের ছোট্ট মনে পীড়া সৃষ্টি করলো। হুটহাট ছোট্ট ভূমিকে কোলে নিতে চাইলে, দৌড়তে গেলে মায়ের বকা শুনত, মামনি নিষেধ করত। তার একমাত্র খেলার সাথে সাদাব, সেও বোন আসার খুশিতে আর আদ্রের সাথে সময় নিয়ে খেলতো না, দুষ্টুমি করতো না, সবসময় বোনের পাশে পাশে বসে থাকতো। আদ্রের মাথায় বেশ রাগ চাপল। একদিন 2 দিন করে কাটতে লাগলো সময়। যে আসে সেই শুধু ভূমির জন্য সব নিয়ে আসতো। তাহলে আদ্র? 10-এ পা দেওয়া ছোট্ট আদ্রের মস্তিষ্কে রাগের সঞ্চালন হলো। নিজের জেদ ধরে রাখতে পারল না। বুঝে না বুঝে হুট করে মাথায় এলো এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবার খেয়াল। কিচ্ছু না ভেবে ছোট্ট ভূমিকে কাঁপা কাঁপা নিজের হাতে উঠিয়ে নিল, প্রথম এবং শেষবারের মতো। রান্নাঘরে ব্যস্ত মিসেস সাবিনা। মেয়েকে শুইয়ে রেখে ওয়াশরুমে ঢুকেছেন মিসেস সাবরিনা। বাড়ির 2 কর্তা চলে গিয়েছিলেন অফিসে। এই সুযোগে শুনশান ড্রয়িং রুমের পথ ধরে 1 পা 2 পা করে হেঁটে বেরিয়ে আসে বাড়ি থেকে। রাস্তা দুপাশ দেখে এগিয়ে যায় ডান দিকটায়। দুপুরের সময় মানুষের আনাগোনা নেই। আদ্র ছোট্ট পায়ে হেঁটে এগিয়ে যায় বেশ কিছুটা সামনে। একটি বিশাল গাছের নিচে অবশ শিশু ভূমিকে রেখে চলে আসে। কিছু সময়ের মাঝে বাড়িতে হইচই লেগে যায়। কান্নার রোল পড়ে, কোথায় গেল মেয়েটা। মিসেস সাবরিনা কাঁদতে কাঁদতে জ্ঞানহারা হয়ে পড়েছেন বারবার। 2 কর্তা অফিস ছেড়ে ছুটে এসেছেন। নানার বাড়ির মানুষ, ছোট ফুপিরা চলে এসেছেন। এদিকে আদ্র লুকিয়ে বসে আছে মায়ের ঘরে। বসে বসে কাঁদছে নিজের করে আসা কাজের জন্য, হয়তোবা ভয়ে। এর মাঝে পুলিশে জানানো হয়েছে, চারদিকে খুঁজতে শুরু করে দিয়েছে। নিখোঁজ হওয়ার 3 ঘন্টা কেটে গিয়েছে। নাওয়া খাওয়া সব ছেড়ে বাড়ির মানুষদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ এক মাঝবয়সী মহিলা এসে বাড়ির চৌকাঠে দাঁড়ায়। তার কোলে ছোট একটি বাচ্চা। দেখেন তো এটাই কি আপনাগো বাচ্চা কিনা? হঠাৎ এমন কথায় সকলের নজর দরজায় দাঁড়িয়ে থাকা মহিলাটির দিকে পড়ে। মিসেস সাবিনা দৌড়ে মহিলাটির সামনে গিয়ে দাঁড়ায়। চিৎকার দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলেন, এই তো আমাদের মেয়ে। তড়িঘড়ি করে নিজের কোলে তুলে নেন। ছোট্ট ভূমির গালে আদর দিতে থাকেন যেন সকলের জান ফিরে এলো। মহিলাটি পুনরায় বলতে শুরু করলো, এবারের এক ছোকরা নাকি ওই 3 রাস্তার মোড়েই বাচ্চাটারে পালায় রাইখা গেছে। আমার মাইয়া স্কুল থেকে আইবার সময় দেখা উঠাইয়া লইয়া গেছে গা বাড়িতে। আমি তো দেখাই ঢের অবাক, কার বাচ্চা লইয়া আইলো? মারধর করবার পর স্বীকার করলো এ বাড়িতে নাকি ঢুকলো যে পোলাটা রাইখাইছে। হ্যাঁ। মহিলাটির এতক্ষণ যাবৎ দেওয়া বর্ণনা শুনে সকলের মাথায় বাজ ভেঙে পড়ল যেন। এই বাড়ির কে রেখে এলো মেয়েকে বাড়ির বাহিরে? সাদাব তো মায়ের সাথেই ছিল দুপুর থেকে। তবে সবার নজর ঘুরিয়ে খুঁজতে লাগলো আদ্রকে, কিন্তু সে নেই। তবে কি আদ্র এই কাজটা করে বসলো? মিস্টার আফজাল রুদ্র মূর্তি ধারণ করে কঠিন গলায় ছেলেকে ডাকতে লাগলো, কিন্তু আদ্র বেরিয়ে আসছে না। মিসেস সাবিনা দৌড়ে ছেলের ঘরে গেল, সে নেই। সব খুঁজে অবশেষে আদ্রের দেখা পেল নিজের ঘরে বিছানার নিচেতে, হাঁটুতে মুখ গুজে কাঁদছে। সাবিনা ছেলেকে বের করে টেনে এনে নিয়ে এলো বাহিরে। উপস্থিত প্রতিটি সদস্য বকতে লাগলো খারাপভাবে। নিজের বাবার হাতে সেদিন প্রথমবারের মতো মার খেল। নিজের প্রিয় মামনির কাছে মার খেয়েছিল। নিজের বাবা ছোট্ট আদ্রকে বাড়ি থেকে চলে যেতে বলেছিল। কেউ আদ্রের কাছে জানতে চায়নি এমন কেন করেছিল। সেই দিনের পর থেকে আদ্রের মনে ভূমির প্রতি ক্ষোভের জন্ম নিয়েছিল। এতটাই আদরে বড় হয়েছে যে এই বিষয়টা মেনে নিতে পারেনি। নিজের জেদের সেদিন সব কিছু ভুলিয়ে দিয়েছিল। আদ্র চেয়েছিল তাকে সবাই ঠিক যেভাবে দূরে করে দিয়েছিল, সেও ভূমিকে এভাবে কষ্ট দিবে। সেদিনই নিজের বাড়ি ছেড়ে চলে গিয়েছিল নানা বাড়ি।
আর তার কিছুদিন পরে পাড়ি জমিয়েছিল মামা মামির সাথে কানাডা। পুনরায় বমির ডাকে আদ্রের ভাবনা ছেদ ঘটে। বমির থেকে চোখ সরিয়ে বার কয়েক পলক ঝাপটায়, নিজেকে সামলে নেয় মুহূর্তেই। বমি চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে আদ্রের দিকে। আদ্র এমন কেন আচরণ করছে তা বুঝে উঠতে পারছে না। এতক্ষণ যাবৎ কেমন মূর্তির মতো বসেছিল তার দিকে তাকিয়ে, এখনও চুপচাপ করে আছে। ভূমির ভয় পেল এবার কিছুটা। আদ্র ভাইয়াকে বুঝতে পেল না তো? ভূমির মুখের আকৃতি পরিবর্তন করলো, কিছুটা দূরে সরে এলো আদ্রের কাছ থেকে। বয়স হলেও জিনিসে ভূমির অন্ধের ন্যায় বিশ্বাস করে। ভূত জিনের অস্তিত্ব আসে পৃথিবীতে, ভয়ও পায় সে ভীষণ। তাই তো একা কখনো দিনের বেলাতেও কোথাও বের হয় না। ভূমির কাণ্ডে আদ্র অবাক হলো, ব্রুকুসকে তাকালো, দৃঢ়কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে? ভূমির চোখ জোড়া বড় বড় করে জবাবে কেবল দুপাশে মাথা দোলায়। ভূমির অবস্থা দেখে আদ্র আন্দাজ করতে চাইল কি হয়েছে, আর ঠিকই ধরে ফেলল এ মেয়ের মনে কি চলছে। আদ্রের নিজের মুখের আকৃতি পরিবর্তন হয়ে এলো। হঠাৎ চক্ষু কেমন গোল গোল দেখা যেতে লাগলো আদ্রের। চোখের মনি ভিতরের দিকে যাচ্ছে। ভূমি আদ্রের এমন অবস্থা দেখে ভীষণ পরিমাণে ভয় পেল। তবে কি তার ধারণাই সঠিক? এটা কি তার আদ্র ভাইয়া নয়, অন্য কেউ? কিসের কবলে পড়ল সে? কেন আসতে গেল এই লোকটাকে খুঁজতে? এখন কি হবে? ভূমি আদ্রের কাছ থেকে দুফা পিছিয়ে গেল, আর বমিকে পিছুতে দেখে আদ্র ধীরে ধীরে বসা থেকে উঠে বমির দিকে এগোতে লাগলো। বমির সারা শরীর থরথর করে কাঁপছে, মাত্রা অতিরিক্ত ভয়ের ফলে। সে চিৎকার করতে চাইছে, কিন্তু গলা দিয়ে তো কোনো আওয়াজই বের হচ্ছে না। বমির মাথায় এলো দোয়াদুরুদ পড়ার কথা, তাই যেটা যেটা মনের মাঝে এই মুহূর্তে ভেসে আসছে সব একাধারে পড়তে শুরু করলো। কিন্তু কিছুই তো হচ্ছে না। আদ্র রূপিয়ে বুথ যাচ্ছে না, বরং ক্রমে ক্রমে তার দিকে তেড়ে আসছে। ভূমির নিজের পায়ের হিলগুলো খুলে শাড়ি উছিয়ে সর্বোচ্চ শক্তি নিয়ে দৌড়াতে লাগলো, আর পিছন ফিরেও তাকালো না। এদিকে আদ্র হাসতে হাসতে যায় অবস্থা। আজ আদ্র কেমন মন খুলে হাসছে। মুখের সেই প্রাণহীন গম্ভীর্য ভাবটা নিয়ে এই হাসিতে। মুখের মাঝে সে হাসির রেখা টেনে বিড়বিড় করে বলতে লাগলো, তুমি আমার যে হাসি আনন্দ কেড়ে নিয়েছিলে, সে তুমিই আবার তা ফিরিয়ে দিবে। সেটা আমি আদায় করে নিব, তোমার ইচ্ছেতে হোক আর বা জোর করেই হোক। ভূমি দৌড়ে বাড়ির গেট দিয়ে প্রবেশ করতে সামনে পড়ে সাদাব। বোনকে খুঁজতে বেরোচ্ছিল, কিন্তু বোন তার এভাবে হাঁপাচ্ছে কেন, কি হলো? সাদাব অস্থির হয়ে পড়ল। খপ করে বোনে দুবাহু আঁকড়ে পড়ে যেতে নেওয়া ভূমিকে ধরে নিল। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, এ ভূমি, কি হয়েছে তোর? কোথায় গিয়েছিলিস? এমন হাঁপাচ্ছিস কেন? ভূমি এতটাই হয়রান হয়ে পড়েছে, বুক দুকপুক করছে, মুখ দিয়ে শব্দ উচ্চারণ করতে ব্যর্থ হচ্ছে। তাও আমতা আমতা করে আঙ্গুল ইশারা করে বলতে লাগলো, ভাইয়া ওখানে। বোনের ইশারা লক্ষ্য করে তাকালো। কি হয়েছে ওখানে? ওই ছেলেটা আবার পিছুনি করেছে বল। ও কুত্তার বাচ্চাকে তো এবার আমি মেরেই ফেলবো। সাদাবের কণ্ঠে রাগের সঞ্চালন ঘটেছে। না ভাইয়া, ওখানে আদ্র ভাইয়াকে কিছু ধরেছে, উনি কেমন জানি আচরণ করছেন। সাদাব হতভম্ব হয়ে গেল বোনের কথা শুনে। কি বলে এই বোকা মেয়েটা? কি বলছিস? ভাইয়াকে আবার কিসে ধরবে? কোথায় গিয়েছিলিস তুই? তখন ভাইয়া এভাবে হুট করে চলে যাওয়ায় আমার চিন্তা হচ্ছিল, এজন্যই ওনাকে খুঁজতে বাহিরে গিয়েছিলাম। গিয়ে দেখি উনি পুকুর পাড়ে বসে আছেন। ওনার সামনে যেতে কেমন অদ্ভুত আচরণ করছিলেন বিশ্বাস কর। ওনাকে পরি ধরেছে আমি নিশ্চিত। তুমি দেখবে, চলো, ওনাকে বাঁচাতে হবে। সাদাব হাসলো, দূর পাগলি, কি বলিস? এই যে ভাইয়া তোর পিছনে দেখ, সম্পূর্ণ সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে। ভূমি ভাইয়ের কথা শুনে তড়িৎ গতিতে তাকালো পিছনে। আদ্র ঠিক ভূমি থেকে কয়েক কদম দূরে বুকের উপর হাত পাস করে সরু নেত্রে তাকিয়ে আছে ভূমির দিকে। ভূমি চমকালো হঠাৎ আদ্রকে এখানে দেখে। ভয় পেয়ে ভাইকে পিছিয়ে জড়িয়ে ধরল। আদ্র মুখ টিপে টিপে হাসছে। রাত ৩টার দিকে ভূমিরা বাড়ি ফিরে এসেছে। মাইশাকেও জোর করে পাঠিয়ে দিয়েছে। সে আদ্রের সাথে থাকবে বেশ জেদ ধরেছিল, কিন্তু আদ্র ধমকে পাঠিয়েছে। শুধু আদ্র রয়ে গিয়েছে, রিহান যেতে দেয়নি। হলুদের অনুষ্ঠান শেষ করে ভোরে ভোরে ফিরেছে। এসে হালকা ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিয়েছে। সময়টা এখন 11টা। আজ সবার ঘুম ভাঙতে বেশ লেটই হয়েছে। কাল রাতে দেরি করে ফিরায় বেশ আয়েশ করে দুপুর অবধি ঘুমাচ্ছে। কেউ ডিস্টার্ব করতেও আসেনি। বমি, আদ্রি, মাইশা উঠে নাস্তা সেরে নিয়েছে। দুই ভাই এখনও উঠেনি। আজ যে শুক্রবার হওয়ায় আদ্রের কলেজে যাওয়ারও চাপ নেই। এদিকে বমি আদ্রের জায়গার অপেক্ষায় বসে আছে। বমি কাল ঠিকই পরে বুঝতে পেরেছিল আদ্র যে ইচ্ছে করে তাকে ভয় পাওয়ানোর জন্য এই কাজ করেছে। বমির এখন আদ্রের প্রতি ভীষণ রাগ চেপেছে মাথায়। সে তো নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার বদলা না নিয়ে ছাড়বে না জীবনেও, যতই ওই লোকের প্রেমে পড়ুক। তবে আজ নয়,
আগে আরাম করে বিয়েটা খেয়ে নিক, তারপরে। সকাল গড়িয়ে দুপুরে পড়লো বলে 12টা পেরোতে চারদিকে আজানের মিষ্টি ধ্বনি ছোটাছুটি করছে। বমি আদ্রিরা শাওয়ার নিয়ে অর্ধেক তৈরি, বিয়ে বাড়ি যাবে। বমি বারবার উকি দিচ্ছে আদ্রের অপেক্ষায়, কখন রেডি হতে বলবে সেজন্য। কিন্তু লোকটার কোনো খবর নেই, উঠেছে কি না কে জানে। কিছু সময়ের মাঝে আদ্র রেডি হয়ে নিচে নেমে এসেছে। দেখেও বোঝা যাচ্ছে বিয়ে বাড়িতে যাবে বলে রেডি হয়েছে। ব্লু কালারের শার্ট পরেছে, সাথে ব্ল্যাক জিন্স, ব্ল্যাক কালারের শু, হাতে বেল্ট গড়িয়ার বুকের মাঝখানটায় শার্টের সাথে জ্বলে আসছে চশমাটা। দেখতে এক কথায় হিরো লাগছে। মায়েশা ড্রয়িং রুমে বসেছিল, সাথে আদ্রকে নেমে আসতে দেখে মায়াবী হেসে উঠে দাঁড়ায়। কিছুটা সামনে এগিয়ে আসতে আসতে ঘোর লাগা কণ্ঠে বলে, আদ্র, ইউর লুক শাইনিং। আদ্র মায়েশার প্রশংসায় কোনো প্রতিক্রিয়াই দেখায় না। বাইকে রেডি হয়ে নামতে দেখে আদ্রি জিজ্ঞেস করে, ভাইয়া তুমি চলে যাচ্ছ? আদ্র মাথা দুলিয়ে হ্যাঁ বোঝায়। আদ্রি অবাক হয়, সাথে মায়েশাও। তাহলে তারা কার সাথে যাবে, কিভাবে যাবে? আদ্র, তুমি চলে গেলে আমরা কার সাথে যাব? তোমাদের যেতে তো বলিনি। তোমরা যাচ্ছ না কেউ, আমি, সাদাব আর বাবা, ছোট চাচ্ছু যাবে। দুজনেই হতাশ হলো, আহত নজরে তাকালো আদ্রির দিকে। আদ্র সেটাতে পাত্তা না দিয়ে হেঁটে বেরিয়ে গেল বাড়ি থেকে। আদ্রি দৌড়ে এসে খবরটা ভূমিকে দিতেই সে মন ভার করে দপ করে বসে পড়ল বিছানায়। তবে এই যে এত কিছু শপিং করিয়ে নিয়ে এলো, সেগুলোর কি করবে? এই বিয়ের জন্যই তো কেনা। সে কখন থেকে জামা কাপড় বের করে বিছানায় রেখেছে, মেকআপ গুছিয়ে রেখেছে, চুলে শ্যাম্পু করেছে। তবে কি তা বৃথা গেল? আদ্রকে এই মুহূর্তে কুচি কুচি করে খেয়ে ফেলতে মন চাইছে। ভূমির কিন্তু মানুষ হয়ে জন্ম নেওয়ায় আজ সেই ইচ্ছে অপূর্ণই রয়ে গেল। বিয়ে খাওয়ার ইচ্ছেটাও পূরণ হলো কই। ভূমি এক মুহূর্তে দাঁড়িয়ে অভিশাপ দিয়ে গেল আদ্রকে, আপনি বিয়েতে যাওয়ার আগেই সব খাবার শেষ হয়ে যাবে, হাঁটতে নিলে জুতো ছিঁড়ে যাবে, হলুদ মরিচ দেওয়া শরবত আপনার ভাগে পড়বে, বিয়ে বাড়ির খাবার খেয়ে প্রচুর পেট খারাপ করবে, আর আপনি রুম আর ওয়াশরুম করতে করতে একদম লম্বা হয়ে যাবেন। অভিশাপ দিলাম আমি ভূমি, অভিশাপ দিল আমার এই অবলা ড্রেস আর মেকআপ আইটেম। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে চেয়েছি তোমার হতে। এটা গল্পের 6ষ্ঠ অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।